আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কামাল আপনাদের মাঝে হাজির হয়েছি আবারও মেডিসিন লেকচার 9 নিয়ে। মেডিসিন লেকচার 9 এ আমাদের আজকের কন্টেন্ট হচ্ছে ইনফেকশাস ডিজিজ। এই ইনফেকশাস ডিজিজের মধ্যে খুব অল্প সিলেক্টিভ কিছু টপিক নিয়ে আমরা হাজির হয়েছি। পুরো সিলেবাসের মধ্যে মাইক্রোবায়োলজি অর্থাৎ ইনফেকশাস ডিজিজ রিলেটেড যতগুলো আছে যা আছে সেগুলোকে আমরা খুঁজে খুঁজে বের করে একসাথে করে আমরা আপনাদের একটা কমপ্লিট একটা তথ্য দিয়েছি, সাজিয়েছি আমাদের আজকের ইনফেকশাস ডিজিজ টপিক। আপনাদের হাতে আমাদের যে পুস্তকটি আছে, আমাদের যে বইটা চলে যাবে, আমাদের যে বইটা আপনারা কিনবেন বা আপনাদের কাছে থাকবে, তারা সবাই এই পুরো কন্টেন্ট আপনি শীটের মধ্যে পাবেন। আমাদের শীটের বাইরে যে কন্টেন্ট আমরা বলবো আপনারা একটু লিখে নেবেন। সেটা প্রশ্নের, সেটা লেকচারকে সহজ করার জন্য আমরা বলবো, সেটা টপিককে সহজ করার জন্য আমরা বলবো মূলত। তো আমাদের আজকের এই ইনফেকশন ডিজিজ অংশটায় মেডিসিন লেকচার 9 যে অংশটা, ইনফেকশন ডিজিজ বা মেডিসিন লেকচার 9 এ আপনাকে স্বাগতম জানিয়ে আমরা আমাদের আজকের তথ্য শুরু করে দিই। মনে রাখবেন মেডিসিন রিলেটেড বা মেডিকেল সায়েন্স পার্ট থেকে যে 100 নম্বরের প্রশ্ন থাকে, সেই 100 নম্বরের মধ্যে ক্লিনিক্যাল অংশে মেডিসিনের অংশটা মেইনলি কভার করে। এই ক্লিনিক্যাল অংশ মেডিসিন অংশ থেকে গতবার 39 BCS এর প্রশ্ন এসেছিল। একটি প্রশ্ন এসেছিল সরাসরি ডিরেক্টলি, একটি প্রশ্ন এসেছিল, সেটা ছিল ডেঙ্গু থেকে। প্রশ্নটা ছিল যে ডেঙ্গুর মেইন প্যাথোফিজিওলজিক্যাল ফিচারটা কি, বা ডেঙ্গুর মেইন প্যাথোফিজিওলজিটা কি, সমস্যাটা কি। সেটা প্লাজমা লিকেজ আনসার হয়েছে, সেটা ছিল প্লাজমা লিকেজ। আমরা আপনাকে প্রশ্নটা দেখাবো। এবার যেহেতু করোনা আমাদের একটা হট টপিক, এবার করোনা থেকে আসতে পারে, তবে করোনা আবার সিলেবাসে নাই, যে সিলেবাসটা পিএসসির কাছে অ্যাভেলেবল সিলেবাস। তাই করোনাটা আসলে সাধারণ জ্ঞান আকারে আসবে, নন মেডিকেল পার্ট হিসেবে। মেডিকেল পার্টে করোনা নাও আসতে পারে। তো করোনা সম্পর্কে আসলে এটা কি ধরনের ভাইরাস, আরএনএ অথবা ডিএনএ ভাইরাস, এটা এই টাইপের প্রশ্ন থাকবে। আপনি আরএনএ ভাইরাস অ্যান্সার করবেন। করোনার টার্গেট অর্গান হচ্ছে লাংস। সে সাইটোকাইন রিলিজ করে, ইন্টারলুকিন 1 এর উপর ভিত্তি করে সে কাজ করে। এই কথাগুলা ইম্পর্টেন্ট করোনার ক্ষেত্রে। তো আমরা করোনা নিয়ে সর্বশেষে কিছু কথা বলে আমাদের টপিক শেষ করব। তার আগে আমরা আজকে আমাদের যে আমাদের টপিকের মধ্যে খুব রেলিভেন্ট কিছু আলোচনা করবো। আমরা মূলত খুব টপিক রিলেভেন্ট কথাবার্তা বলবো, এর বাইরে আমরা যাবো না। আমাদের প্রথমে আমরা দেখে নিই আমাদের কন্টেন্টটা কি হবে। আমাদের কন্টেন্টটা দেখেন, এই যে আমাদের মেডিসিন সূচিপত্র আমরা দিয়েছি। কন্টেন্ট হবে, প্রথমে দেখেন ইনফেকশন ডিজিজ। ইনফেকশন ডিজিজের মধ্যে প্রথমে দেখা আছে ডিজিজেস ডিউ টু ইনফেকশনস। অ্যান্টিবায়োটিক উপর আমরা প্রথমে কিছু আলোচনা করব। আমরা ডেঙ্গু, এন্টেরিক ফিভার, এমিবিয়াসিস, জিয়ারডিয়া, কালাজ্বর, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, র্যাবিস, তারপর এইচআইভি, লেপ্রোসি, কলেরা, ডায়রিয়া, এগুলো নিয়ে আলোচনা করব। করার পর এগুলো আপনি পেরিফেরিতে উপজেলা হেলথ কমিশন এই রোগীগুলো প্রচুর ডিল করবেন। প্রচুর ডিল করার কারণে এই রোগীগুলোকে ডিল করার জন্য এটাই হচ্ছে সিলেবাস। তারপরে হেলমিন্থিক ডিজিজ সম্পর্কে আমরা কিছু জানবো, নেমাটোড সম্পর্কে জানবো, এবং এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সম্পর্কে, সিফিলিস আর গনোরিয়া, এই রোগীগুলো উপজেলা লেভেলে ডিল করতে হয়। এই জন্য এটা পিএসসি এই সিলেবাসটাকে স্ট্যান্ডার্ড একটা সিলেবাস মনে করে থাকে। এরপরে দেখেন অ্যান্টিবায়োটিক সম্পর্কে আমরা তথ্য নেওয়ার জন্য অ্যান্টিবায়োটিকের কিছু গদবাদা কথাবার্তা দেখা আছে। অ্যান্টিবায়োটিক সবসময় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কভারেজ দিতে হয়। অর্গানিজমের নাম জানলে তখন আমরা তো সেই অর্গানিজমের কভারেজটাই দিব। অ্যান্টিবায়োটিক থেকে আমরা কি জানবো? অ্যান্টিবায়োটিক থেকে আমরা জানবো অ্যান্টিবায়োটিকগুলো আসলে কোন কোন জায়গায় কাজ করে, মানে মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যান্টিবায়োটিক। আমরা জানবো মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যান্টিবায়োটিক। mechanism of action of antibiotic. mechanism of action of antibiotic. mechanism of action কি? কোন কোন অ্যান্টিবায়োটিক কাজ করে সেল ওয়ালের উপর, সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। কোন কোন অ্যান্টিবায়োটিক কাজ করে প্রোটিনের উপর, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। কোন কোন অ্যান্টিবায়োটিক কাজ করে নিউক্লিক অ্যাসিডের উপর। এই তিন ধরনের অ্যান্টিবায়োটিক। সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করে কারা? প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে কারা? নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করে কারা? এই তিন ধরনের অ্যান্টিবায়োটিক সম্পর্কে আমরা জেনে অ্যান্টিবায়োটিক থেকে আমরা ক্লোজ করে দিব। এর বেশি জানার প্রয়োজন হয় না, এর বেশি জানার কোনো দরকার নেই। আমরা বলি এর বেশি জানা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না। তো আমরা আমাদের যে কথা আমরা চলে আসছি, কারা কারা সেল ওয়ালকে ইনহিবিট করে, সেল ওয়ালকে কারা কারা ইনহিবিট করে আমরা একটু দেখবো। সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর কারা? সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর কারা? দেখেন সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর কারা?
আপনারা আমাদের লেকচারের মধ্যে এটা পাবেন। দেখেন লেকচারের মধ্যে পেজ নম্বর, আমাদের আজকের লেকচারের পেজ নম্বর 249, 249 নম্বর পেজে আপনি এই তথ্যটা পাবেন। 249 অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস নাম দিয়ে যেটা কথাটা আছে দেখেন, সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর কারা? সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর মনে রাখবেন, সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর প্যাকড সেল ভলিউম মিয়া ভাই, প্যাকড সেল ভলিউম মিয়া ভাই, পিসিবি এমবি। পি মানে পেনিসিলিন, পেনিসিলিন। সি মানে সেফালোস্পোরিন, সাইটোসেরিন, কার্বাপেনাম। সেফালোস্পোরিন, সাইটোসেরিন, কার্বাপেনাম। আর ভি মানে ভ্যানকোমাইসিন। ভি মানে কি? ভ্যানকোমাইসিন। এম মানে হচ্ছে মনোবেক্টাম, আর বি মানে হচ্ছে বেসিট্রাসিন। এই পিসিবিএমবি সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর কারা? সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর হচ্ছে পিসিবিএমবি। পি মানে হচ্ছে পেনিসিলিন, সি মানে হচ্ছে সেফালোস্পোরিন, সাইক্লোসিলিন, কার্বাপেনাম, ভি মানে হচ্ছে ভ্যানকোমাইসিন, এম মানে হচ্ছে মনোবেক্টাম এবং বেসিট্রাসিন। এই হলো কথা। তাহলে প্যাকড সেল ভলিউম পিসিবি, পি মানে হচ্ছে পেনিসিলিন, সি মানে সেফালোস্পোরিন, সাইক্লোসিলিন, কার্বাপেনাম, আর ভি মানে হচ্ছে ভ্যানকোমাইসিন, এম মানে হচ্ছে মনোবেক্টাম এবং বেসিট্রাসিন। ঠিক আছে? তারপরে দেখেন আমরা একটা কথা আমরা বলবো, সেল ওয়াল হচ্ছে একটা ব্যাকটেরিয়ার এসেনশিয়াল স্ট্রাকচার। একটা ব্যাকটেরিয়ার এসেনশিয়াল স্ট্রাকচার কি? সেল ওয়াল। সেল ওয়াল ইজ এন এসেনশিয়াল স্ট্রাকচার অফ এ ব্যাকটেরিয়া। সেল ওয়াল এসেনশিয়াল স্ট্রাকচার, এসেনশিয়াল স্ট্রাকচার। তাহলে সেল ওয়াল যদি এসেনশিয়াল স্ট্রাকচার হয়, একটা ব্যাকটেরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রাকচার সেল ওয়াল। সেল ওয়ালকে যদি ভেঙে দেওয়া যায়, সেল ওয়ালকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে ব্যাকটেরিয়াটি আর বাঁচবে না। এসেনশিয়াল স্ট্রাকচার মানে কি? যে স্ট্রাকচার ছাড়া একটা ব্যাকটেরিয়া বাঁচবে না। সেল ওয়ালকে ভেঙে দিলে ব্যাকটেরিয়াটি আর বাঁচবে না। তাহলে সেল ওয়ালকে যে সমস্ত অ্যান্টিবায়োটিক তৈরি হতে দিচ্ছে না, তারা কি ধরনের অ্যান্টিবায়োটিক? ব্যাকটেরিসিডাল অ্যান্টিবায়োটিক। কি ধরনের অ্যান্টিবায়োটিক? ব্যাকটেরিসিডাল। তাহলে এরা সবাই কি? এরা সবাই কি? ব্যাকটেরিসিডাল। এরা সবাই কি বলেন? ব্যাকটেরিসিডাল। সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর যারা, তারা সবাই হচ্ছে ব্যাকটেরিসিডাল। তাহলে কি? সেল ওয়াল সিনথেসিস তারা ইনহিবিট করতে দেয় না। সেল ওয়াল সিনথেসিস যারা ইনহিবিট করে আর কি, সেল ওয়াল যারা তৈরি হতে দেয় না বা সেল ওয়ালকে যারা ভেঙে দেয়, এরা সবাই ব্যাকটেরিসিডাল। আমাকে একটা প্রশ্ন উত্তর আপনারা বলবেন, পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ার নাম কি? পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোপ্লাজমা। কেন? কারণ এই ব্যাকটেরিয়াটার সেল ওয়াল নাই। যদি পরীক্ষায় প্রশ্ন আসে সেল ওয়াল নাই এমন একটা ব্যাকটেরিয়ার নাম বলেন, কি বলবেন? মাইকোপ্লাজমা। সেল ওয়াল বিহীন ব্যাকটেরিয়ার একমাত্র এক্সাম্পল কে? মাইকোপ্লাজমা। সেল ওয়াল নাই এমন ব্যাকটেরিয়ার নাম মাইকোপ্লাজমা। তাহলে পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ার নাম কি? মাইকোপ্লাজমা। আর বৃহত্তম ব্যাকটেরিয়ার নাম কি? বরেলিয়া। ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ার নাম কি? স্মলেস্ট ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা। কারণ কি? নো সেল ওয়াল। আর লার্জেস্ট ব্যাকটেরিয়ার নাম কি? বরেলিয়া। লার্জেস্ট ব্যাকটেরিয়া হচ্ছে বরেলিয়া। সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা আবারও আপনাকে যদি রিক্যাপিচুলেশন করতে বলি, অ্যান্টিবায়োটিক গুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিবায়োটিকের হ্যাজার্ড, অ্যান্টিবায়োটিকের ইউজ, অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স, এই ব্যাপারগুলো আমাদেরকে খুব ভাবিয়ে তুলেছে প্রতিনিয়ত। তো এই অ্যান্টিবায়োটিক সম্পর্কে আমরা তথ্য নিতে গেলে আমাদেরকে জানতে হবে অ্যান্টিবায়োটিকের মেকানিজম অফ অ্যাকশন। কোন কোন অ্যান্টিবায়োটিক কোথায় কাজ করে, কোন কোন অ্যান্টিবায়োটিক সেল ওয়ালে কাজ করে, কোন কোন অ্যান্টিবায়োটিক নিউক্লিয়ার প্রোটিনের উপর কাজ করে, কোন কোন অ্যান্টিবায়োটিক কাজ করে আমাদের নিউক্লিয়াসের উপর। তো সেল ওয়াল ইনহিবিটর অ্যান্টিবায়োটিক গুলোর নাম আমরা জেনেছি পিসিবি, এমবি। পিসিবির মধ্যে আমরা জেনেছি প্যাকড সেল ভলিউম আর কি, পেনিসিলিন, সেফালোস্পোরিন, সাইক্লোসিলিন, কার্বাপেনাম, ভি মানে ভ্যানকোমাইসিন, এম মানে মনোবেক্টাম এবং বেসিট্রাসিন। তারপরে আমরা চলে আসছি যে সেল ওয়াল যারা সিনথেসিসকে ইনহিবিট করছে এরা সবাই ব্যাকটেরিসিডাল।
এবং আমরা এও জেনে গেছি সেল ওয়াল বিহীন একটা ব্যাকটেরিয়ার নাম মাইক্রোপ্লাজমা এবং সে পৃথিবীতে সবার ছোট। এরপরে আমরা জেনেছি বড় ব্যাকটেরিয়ার নাম হচ্ছে বরেলিয়া। ঠিক আছে, এখন আমরা যাব প্রোটিনের দিকে, একটু একটু করে এগিয়ে যাব। প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। প্রোটিন সিনথেসিস ইনহিবিটর দেখেন, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর আমরা জানি ব্যাকটেরিয়া রাইবোজোম দুই প্রকার, একটা হচ্ছে 30S আর একটা কি 50S। ব্যাকটেরিয়া রাইবোজোম কয় প্রকার? 30S এবং 50S। 30 লিখতে গেলে প্রথমে কি আসে? টি। 30 লিখতে গেলে প্রথমে টি আসে না? টি ফর টেট্রাসাইক্লিন, সাইক্লিন, তারপরে এ অ্যামাইনোগ্লাইকোসাইড, অ্যামাইনোগ্লাইকোসাইড। তাহলে প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে কারা? টেট্রাসাইক্লিন আর অ্যামাইনোগ্লাইকোসাইড, টেট্রাসাইক্লিন এবং অ্যামাইনোগ্লাইকোসাইড। আর 50S ইনহিবিট করে কারা? 50S ইনহিবিট করে 5 জন। দেখেন আমরা লিস্টের মধ্যে নামটা দিয়েছি আপনাদের বোঝার জন্য। ক্লোরামফেনিকল, ইরাইথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন, টেলিথ্রোমাইসিন, ইরাইথ্রো, ক্লারিথ্রো, এজিথ্রো, টেলিথ্রো, ইরাইথ্রো, ক্লারিথ্রো, এজিথ্রো, টেলিথ্রো। দেখেন ইরাইথ্রো, ক্লারিথ্রো, এজিথ্রোমাইসিন আর হচ্ছে টেলিথ্রোমাইসিন। এইগুলাকে একত্রে বলা হচ্ছে ম্যাক্রোলিড। এগুলাকে একত্রে কি বলা হয়? ম্যাক্রোলিড। এই চারটে অ্যান্টিবায়োটিককে একত্রে বলা হচ্ছে ম্যাক্রোলিড। ভালো করে খেয়াল করেন এই দিকে, ইরাইথ্রো, ক্লারিথ্রো, এজিথ্রো, টেলিথ্রো, এই চারটে অ্যান্টিবায়োটিক বলা হচ্ছে ম্যাক্রোলিড। ঠিক আছে, এই চারটে অ্যান্টিবায়োটিক বলা হচ্ছে ম্যাক্রোলিড। তাহলে এই যে এই অ্যান্টিবায়োটিকগুলোর নাম আছে ম্যাক্রোলিড, তাহলে আমরা ম্যাক্রোলিডটা আমরা মনে রাখলেই হচ্ছে। প্রথমে মনে রাখবো ক্লোরামফেনিকল, তারপরে ম্যাক্রোলিড, তারপরে আসেন স্ট্রেপ্টোগ্রামিন, স্ট্রেপ্টোগ্রামিন, তারপরে ক্লিন্ডামাইসিন, লিনোজোলিড, স্ট্রেপ্টোগ্রামিন, ক্লিন্ডামাইসিন, লিনোজোলিড। তাহলে আমরা মনে রাখবো ক্লোরামফেনিকল, ক্লিন্ডামাইসিন। সি মানে ক্লোরামফেনিকল, ক্লিন্ডামাইসিন, ক্লিন্ডা। তারপরে এম মানে হচ্ছে ম্যাক্রোলিড, ম্যাক্রোলিড, ম্যাক্রোলিড। এল মানে হচ্ছে লিনোজোলিড, লিনোজোলিড। একটা এস মনে রাখবো অতিরিক্ত, স্ট্রেপ্টোগ্রামিন, স্ট্রেপ্টোগ্রামিন। তাহলে সিএমএলএস, সিএমএলএস, সিএমএল ক্রনিক মাইলোইড লিউকেমিয়া এস। মনে রাখবো 30S সাবইউনিট ইনহিবিটর, 30 লিখতে গেলে টি লাগে, তাই টি এ চৌধুরী। আর 50S সাবইউনিট ইনহিবিটর সিএমএলএস। সি মানে দুইটা, 50S মানে 5 আছে, এই 5 মানে 5টা অ্যান্টিবায়োটিকের নাম। 5টা মানে সি দিয়ে দুইটা, এম দিয়ে একটা, এল দিয়ে একটা, এস দিয়ে একটা, সিএমএলএস। ঠিক আছে, সিএমএলএস। তাহলে আমরা যদি একটা প্রশ্ন আপনাকে করি, আজকে আপনি যদি মাংসবিহীন ভাত খান, আপনি কি আজকে মারা যাবেন? যে কোনো সময় যে কেউ মারা যেতে পারে, তবে মাংসবিহীন ভাত খাওয়ার কারণে সে মারা যাবে এমনটা নয়। আপনি যদি কালকে মাংসবিহীন ভাত খান, এই পুরো মাস যদি মাংসবিহীন ভাত খান আপনি মারা যাবেন, বা খাবার খাইলে মারা যাবেন মাংসবিহীন বা প্রোটিনবিহীন খাবার খাইলে। এই পুরো বছর যদি প্রোটিনবিহীন খাবার খান মারা যাবেন না। এরকম যদি আপনাকে 10 বছর প্রোটিনবিহীন খাইতে বলা হয়, আপনি মারা যাবেন না। তবে আপনার ভিতর থেকে অনেক এনার্জি কমে আসবে, অনেক শক্তি কমে আসবে এবং আপনার মনের মধ্যে একটা হাহাকার তৈরি হবে। সেই হাহাকারের আরেক নাম ব্যাকটেরিওস্ট্যাটিক। ব্যাকটেরিয়া যাদের প্রোটিন ইনহিবিট করা হয়, সে ব্যাকটেরিয়া মারা যায় না, সেই ব্যাকটেরিয়া মারা যায় না, কিন্তু তার ভিতরটা ক্ষয়ে যায়, ফলে সে ভবিষ্যতে আর আব্বাম্য হইতে পারে না। এটাকে বলে ব্যাকটেরিওস্ট্যাটিক। কি বলে? ব্যাকটেরিওস্ট্যাটিক। তো এরা সবাই কি? এরা সবাই হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। ব্যাকটেরিওস্ট্যাটিক এক্সেপ্ট কে অ্যামাইনোগ্লাইকোসাইড, অ্যামাইনোগ্লাইকোসাইড। তাহলে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর যারা, তারা সবাই ব্যাকটেরিওস্ট্যাটিক এক্সেপ্ট অ্যামাইনোগ্লাইকোসাইড। অর্থাৎ অ্যামাইনোগ্লাইকোসাইডের কিন্তু ব্যাকটেরিসিডাল প্রপার্টি আছে।
প্রোটিন সিনথেসিস ইনহিবিটর যারা এরা সবাই ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাকসেপ্ট অ্যামিনো গ্লাইকোসাইড। প্রোটিন সিনথেসিস ইনহিবিটর যারা তারা সবাই কি ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাকসেপ্ট অ্যামিনো গ্লাইকোসাইড। মনে রাখবেন প্রোটিনকে যারা ইনহিবিট করছে এরা হচ্ছে 30S আর 50S। 30S হচ্ছে টিএ চৌধুরী স্যার, 30 লিখতে গেলে টি লাগে এই জন্য টিএ চৌধুরী, টি মানে টেট্রাসাইক্লিন, এ মানে অ্যামিনো গ্লাইকোসাইড। আর 50S মনে রাখতে আমরা বলি CMLS বা CMLS। তো সি মানে ক্লিন্ডামাইসিন, এম মানে ম্যাক্রোলিড মানে 4টা, এই যে এরিথ্রো এবং টেলিথ্রোমাইসিন। এরপরে এল মানে লিনেজোলিট, এস মানে স্ট্রেপ্টোগ্রামিন। আর প্রোটিনকে যারা ইনহিবিট করে সবাই ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাকসেপ্ট অ্যামিনো গ্লাইকোসাইড। অ্যাকসেপ্টকে অ্যামিনো গ্লাইকোসাইড। এখন আসি আমরা নিউক্লিক অ্যাসিড ইনহিবিটর কারা। নিউক্লিক অ্যাসিড ইনহিবিটর একটু ভালো করে খেয়াল করুন। নিউক্লিক অ্যাসিড ইনহিবিটর, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর কি মনে রাখবো আমরা? PQRST। PQRST পি মানে পেন্টামিডিন, কি মানে হচ্ছে কুইনোলন। আর মানে রিফাম্পিসিন, এস মানে সালফোনামাইড, আর টি মানে হচ্ছে ট্রাইমিথোপ্রিন। এই তো কি সহজে হয়ে গেল বলা, কাঁপলো না অতটুকু গলা। দেখেন কুইনোলন আবার 2 প্রকার, একটা হচ্ছে ফ্লোরোকুইনোলন, একটা হচ্ছে নন ফ্লোরো। এই ফ্লোরোকুইনোলনের মধ্যে আছে কারা? সেটা হচ্ছে সিপ্রো, লিভো, মক্সি ইত্যাদি। আর নন ফ্লোরো কারা? নাইট্রোফিরান্টাইন, নালিডিক্সিক অ্যাসিড। দেখেন খুব সহজ, খুবই সহজ। নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর PQRST। পি মানে পেন্টামিডিন, কি মানে কুইনোলন। কুইনোলন 2 প্রকার, ফ্লোরোকুইনোলন আর একটা হচ্ছে নন ফ্লোরোকুইনোলন। কয় প্রকার? 2 প্রকার, ফ্লোরোকুইনোলন এবং নন ফ্লোরোকুইনোলন। এরপরে দেখেন কুইনোলনকে আমরা 2 ভাগে ভাগ করছি, ফ্লোরোকুইনোলন, নন ফ্লোরোকুইনোলন। ফ্লোরোকুইনোলনের মধ্যে কারা কারা আছে? সিপ্রো, লিভো, মক্সি, গেটি, স্পার, এই নামগুলা। ফ্লক্সাসিন নামের শেষে ফ্লক্সাসিন থাকে। আর নন ফ্লোরোকুইনোলন হচ্ছে নাইট্রোফিরান্টাইন আর নালিডিক্সিক অ্যাসিড। আচ্ছা, এখানে আরএসটি বাদ গেছে, রিফাম্পিসিন, সালফোনামাইড এবং ট্রাইমিথোপ্রিন। রিফাম্পিসিন, সালফোনামাইড এবং ট্রাইমিথোপ্রিন। এখন আমরা যদি আরেকটু কথা বলি, নিউক্লিক অ্যাসিড একটা ব্যাকটেরিয়া এসেনশিয়াল স্ট্রাকচার। নিউক্লিক অ্যাসিড একটা ব্যাকটেরিয়া কি ধরনের স্ট্রাকচার? এসেনশিয়াল স্ট্রাকচার। তো নিউক্লিক অ্যাসিড ধ্বংস হয়ে গেলে ব্যাকটেরিয়াটা বাঁচবে? ব্যাকটেরিয়া বাঁচবে না। এই জন্য এরা সবাই ব্যাকটেরিসিডাল। তাহলে নিউক্লিক অ্যাসিড ইনহিবিটর ব্যাকটেরিসিডাল। ব্যাকটেরিসিডাল অ্যাকসেপ্ট এস এবং টি, অর্থাৎ সালফোনামাইড আর ট্রাইমিথোপ্রিন এরা ব্যাকটেরিসিডাল নয়। এই সালফোনামাইড এবং ট্রাইমিথোপ্রিন এরা দুজন ব্যাকটেরিসিডাল নয়। সালফোনামাইড এবং ট্রাইমিথোপ্রিন এরা দুজন ব্যাকটেরিসিডাল নয়। তাহলে এরা কি? এই দুজন হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। এরা দুজন হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। ব্যাকটেরিওস্ট্যাটিক, কিন্তু এই সালফোনামাইড এবং ট্রাইমিথোপ্রিন দুটোকে যদি যোগ করি, এই দুটোকে যোগ করলে একটা ওষুধ হয়, তার নাম কোট্রাইমক্সাজল। আমরা কোট্রিম নামে ডাকি। সালফোনামাইড এবং ট্রাইমিথোপ্রিনকে যোগ করলে একটা ওষুধ হয়, তার নাম হচ্ছে কোট্রাইমক্সাজল। এটা কিন্তু ব্যাকটেরিসিডাল। এই কোট্রাইমক্সাজলটা ব্যাকটেরিসিডাল। সালফোনামাইড এবং ট্রাইমিথোপ্রিনকে আমরা যোগ করলে তার নাম হয় কোট্রাইমক্সাজল, ইট ইজ ব্যাকটেরিসিডাল। মনে থাকবে, সালফোনামাইড এবং ট্রাইমিথোপ্রিনকে একসাথে যোগ করলে যে ওষুধটা হয় তার নাম হচ্ছে কোট্রাইমক্সাজল, দিস ইজ ব্যাকটেরিসিডাল। সালফোনামাইড এবং ট্রাইমিথোপ্রিন
যোগ করলে যে ড্রাগটার নাম তার নাম হচ্ছে কোট্রাইমক্সোজোল, ইট ইজ ব্যাকটেরিসিডাল। মনে থাকবে? তাহলে নিউক্লিক অ্যাসিড ইনহিবিটর গুলোর মধ্যে আমরা যে এক কথা যদি বলি, নিউক্লিক অ্যাসিড ইনহিবিটর ড্রাগ গুলো পিকিউআরএসটি, এর মধ্যে সবাই ব্যাকটেরিসিডাল এক্সেপ্ট এস এবং টি, সালফোনামাইড এবং ট্রাইমিথোপ্রিম, এরা ব্যাকটেরিওস্ট্যাটিক। কিন্তু এই দুইটা ড্রাগকে যোগ করলে যে ড্রাগের নাম হয় কম্বিনেশন ফর্ম, তার নাম হচ্ছে কোট্রাইমক্সোজোল, ইট ইজ ব্যাকটেরিসিডাল। কিন্তু ইন্ডিভিজুয়ালি তারা ব্যাকটেরিওস্ট্যাটিক। মনে থাকবে? এখন আমাদের আজকের এই আলোচনার এই পর্যায়ে এসে আমাদের জানা প্রয়োজন কোন কোন অর্গানিজম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে। যেহেতু অ্যান্টিবায়োটিক শব্দটা আসছে, তার ইউজ আসছে, রেজিস্ট্যান্স ব্যাপারটা তার সাথে সাথে লেগে থাকে। আপনারা 249 নম্বর পেজের নিচে লিখে রাখবেন, মাইক্রোঅর্গানিজম কমনলি কজেস অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। মাইক্রোঅর্গানিজম কমনলি কজেস অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। মাইক্রোঅর্গানিজম কমনলি কজেস অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। Mycobacterium tuberculosis। 2 Mycobacterium leprae। 3 Enterococcus faecalis। 4 Pseudomonas। 5 Staphylococcus aureus। এই 5টা অর্গানিজম কমনলি রেজিস্ট্যান্স ডেভেলপ করে। তাহলে এক নম্বর কি? এক নম্বর হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিবি, 2 নম্বর লেপ্রোসি তার ভাই, 3 নম্বর হচ্ছে এন্টেরোককাস ফিকালিস, 4 নম্বর সিউডোমোনাস, 5 নম্বর হচ্ছে স্ট্যাফিলোককাস অরিয়াস। বুঝতে পারছেন? এই 5টা অর্গানিজম কমনলি রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এখন আমরা আসি 249 নম্বর পেজের নিচে একটু দেখেন, আমরা যেই অংশটুকু আপনাকে দেখাতে চাই, অ্যান্টিসিউডোমোনাল কভারেজ কারা কারা দেয়? অ্যান্টিসিউডোমোনাল কভারেজ কারা কারা দেয়? সিউডোমোনাসের বিরুদ্ধে কভারেজ কারা কারা দেয়? অ্যান্টিসিউডোমোনাল কভারেজ দেয় আমাদের বডিতে, আমাদের ইয়েতে অ্যান্টিসিউডোমোনাল কভারেজ দেয় পেনিসিলিন, সেফালোস্পোরিন এবং আদার্স। পেনিসিলিনের মধ্যে আপার জেনারেশন, 3rd জেনারেশন, 4th জেনারেশন দেখেন কার্বনিসিলিন, পিপারাসিলিন, তারপরে দেখেন টিকাসিলিন, অ্যাজডোসিলিন আর মেজডোসিলিন। তারপরে দেখেন সেফালোস্পোরিন, 3rd এবং 4th জেনারেশন সেফালোস্পোরিনটা সিউডোমোনাসের এগেইনস্টে কভারেজ দেয়। সেপ্টাজিডিম, সেফোপ্যারাজিন, সেফিপাইম এগুলো দেয়। তারপরে দেখেন আদার্সের মধ্যে কি আছে? ইমিপেনাম, মেরোপেনাম, অ্যাস্ট্রিওনাম, কোলিস্টিন, জেন্টামাইসিন, এমিগাসিন, আর একটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, এরা সিউডোমোনাসের বিরুদ্ধে কভারেজ দেয়। যে সিউডোমোনাস আসলে এই অ্যান্টিবায়োটিকের অ্যান্টিবায়োগ্রামগুলো বসানো হয় সিএস দেখার জন্য, এবং এই নামগুলো কমনলি পাওয়া যায়। এরপরে দেখেন বিটালেক্টাম ড্রাগ, ট্রিপল স্টার। বিটালেক্টাম ড্রাগ কারা কারা আছে মনে রাখবেন, বিটালেক্টাম রিংকে যারা ভেঙে দেয় তাদেরকে বলা হয় বিটালেক্টাম ড্রাগ। বিটালেক্টাম রিং কাদের থাকে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে। বিটালেক্টাম রিং কাদের থাকে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে। পাশে লিখে রাখেন, বিটালেক্টাম রিং প্রেজেন্টস ইন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইন দ্য পেরিপ্লাজমিক স্পেস। অর্থাৎ পেরিপ্লাজমিক স্পেস থাকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেই পেরিপ্লাজমিক স্পেসের মধ্যে বিটালেক্টামেজ এনজাইম থাকে, সেই বিটালেক্টামেজ এনজাইম বিটালেক্টাম রিংকে ভেঙে দেয়। তাহলে বিটালেক্টাম ড্রাগ বলতে ওই ড্রাগদেরকে বোঝানো হয় যেই ড্রাগের বিটালেক্টাম রিং থাকে, এই রিংটাকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিটালেক্টামেজ এনজাইম ভেঙে দিতে পারে। তাহলে এই বিটালেক্টাম রিং যুক্ত এর নাম কি? পেনিসিলিন, সেফালোস্পোরিন, মনোব্যাক্টেরিয়াম আর কার্বাপেনাম। পেনিসিলিন, সেফালোস্পোরিন, মনোব্যাক্টেরিয়াম আর কার্বাপেনাম। পেনিসিলিন, সেফালোস্পোরিন, মনোব্যাক্টেরিয়াম এবং কার্বাপেনাম। ঠিক আছে? এখন আসেন আমরা যাই পেজ নম্বর 250 পরবর্তী তথ্য জানতে। এই যে আমরা এতক্ষণ জানলাম অ্যামিনোগ্লাইকোসাইড, অ্যামিনোগ্লাইকোসাইড নিয়ে কথা বললাম, এই অ্যামিনোগ্লাইকোসাইড আসলে কারা ভালো করে দেখেন। এই অ্যামিনোগ্লাইকোসাইড কারা জানলাম, অ্যামিনোগ্লাইকোসাইড সম্পর্কে। অ্যামিনোগ্লাইকোসাইড কারা? অ্যামিনোগ্লাইকোসাইড দেখেন স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিন, কানামাইসিন, নিওমাইসিন, এমিগাসিন, টোব্রোমাইসিন, নেডিলমাইসিন। আরেকটা নাম লিখে রাখেন প্যারামোমাইসিন, আরেকটা নাম প্যারামোমাইসিন।
প্যারামিথ্রামাইসিন। এটা প্যারামিথ্রামাইসিন কিসে ইউজ করা হয়? কেউ বলতে পারেন প্যারামিথ্রামাইসিন কিসে ইউজ করা হয়? অনেকেই বলতে পারেন, কিন্তু এই ব্যারিয়ার কারণে বলতে পারছেন। আমাকে দেখছেন তো আপনি রেকর্ডেড ভার্সনে। তো প্যারামিথ্রামাইসিন কারা, যদি আমাকে চিনতে পারেন আপনারা আমাকে ইনবক্সে পাঠাবেন। প্যারামিথ্রামাইসিন কি জিনিস? প্যারামিথ্রামাইসিন হচ্ছে কালাজ্বরে ইউজ করা অ্যান্টি কালাজ্বরের ড্রাগ। ফার্স্ট লাইন অ্যান্টি কালাজ্বর থেরাপি। ফার্স্ট লাইন অ্যান্টি কালাজ্বর। ফার্স্ট লাইন অ্যান্টি কালাজ্বর। কালাজ্বরের ফার্স্ট লাইন থেরাপি। ঠিক আছে, প্যারামিথ্রামাইসিন হচ্ছে কালাজ্বরের ফার্স্ট লাইন থেরাপি। আমরা যাই আমাদের সিলেবাসের সিকোয়েন্স অনুযায়ী। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ডেঙ্গু। আমাদের যে সিলেবাস সেটা সিকোয়েন্স অনুযায়ী পরবর্তী টপিকের নাম হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু সম্পর্কে আমরা জানবো। ডেঙ্গু একটা মশার দ্বারা হয়। ডেঙ্গু মশার দ্বারা হয়। ডেঙ্গু মশার নাম হচ্ছে আপনার এডিস মশা। ডেঙ্গুর মশার নাম কি? ডেঙ্গু। ইনফেক্টেড ফিমেল এডিস মস্কিটো। ইনফেক্টেড ফিমেল এডিস ইজিপ্টি অথবা এডিস এলবোপিক্টাস। ইনফেক্টেড ফিমেল এডিস ইজিপ্টি অথবা এডিস এলবোপিক্টাস এই দুটা মশার মাধ্যমে হইতে পারে। এর ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 7 দিন। ইনকিউবেশন পিরিয়ড কত? 2 to 7 days। এখন আসেন এটা নিয়ে আমরা একটু কথা বলি। ডেঙ্গু সিনড্রোম। ডেঙ্গু সিনড্রোমকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডেঙ্গু ফিভার, একটা হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার, একটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, একটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। আর বাকি কথাগুলো আমরা যা লিখেছি সেটা আপনাদের নিচে দেখেন লেখা আছে। ডেঙ্গু ফিভার এডিস ইজিপ্টি মশা দ্বারা ছড়ায়, এলবোপিক্টাস দ্বারা হতে পারে। ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 7 দিন। আর ডেঙ্গু ভাইরাসের 4 ধরনের সেরোটাইপ আছে। ডেন পার্টিকেল 1, ডেন পার্টিকেল 2, 3 এবং 4। ঠিক আছে, এখন আসি আমরা এই যে ইয়েগুলা ডেঙ্গুর ক্লিনিক্যাল ফিচারগুলোর মধ্যে। প্রোড্রোমাল ফেজ প্রথম 2 দিনের মধ্যে হয়। সিম্পল ফিভারের মতো তার হবে, ফিভারের মতো ফিচার হবে। ফিভার হলে অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং হয়, পেইন হয়, বিশেষ করে চোখের পিছনে পেইন হয়। চোখের পিছনে রেট্রো অরবিটাল পেইন বলে আমরা এটাকে, চোখের পিছনে পেইন হয়। এই পেশেন্টের রিলেটিভ ব্রেডিকার্ডিয়া হতে পারে। রিলেটিভ ব্রেডিকার্ডিয়া আর কোন পেশেন্টের হয়? এন্টেরিক ফিভার। পাশে লেখা রাখেন অলসো ইন এন্টেরিক ফিভার। এই জন্য কম্পেয়ার করে পড়লে আপনার পড়াটা মনে থাকবে। লিম্ফোডেনোপ্যাথি হইতে পারে। এরপরে তার একদম শুধু ফিভার থাকবে। ফিভার হচ্ছে কন্টিনিউয়াস আর স্যাডেল বেক প্যাটার্ন। একদম ফিভার উঠবে, সেটা নামবে না, তার নাম কন্টিনিউয়াস। একদম ফিভারের মধ্যে আপনি যদি ফিভারে গ্রাফিক্যাল করেন এরকম থাকতে পারে, দেখবেন ফিভারটা যে উঠছে আর নামে নেই। অথবা ফিভার উঠবে আবার নামবে, নামবে আবার উঠবে, মানে স্যাডেল বেক এরকম। কন্টিনিউয়াস আর স্যাডেল বেক প্যাটার্ন। কন্টিনিউয়াস আর স্যাডেল বেক, এটা হচ্ছে কন্টিনিউয়াস, উঠছে আর নামার খবর নাই। এটা হচ্ছে উঠছে নামছে আবার আবার উঠছে আবার নামছে, এইভাবে সে চলতেছে, মানে জনম ভরে চলতে আছে। একখান চাবি মেরে দিছে, সেটা জনম ভরে চলতে আছে। এই যে কন্টিনিউয়াস আর স্যাডেল বেক প্যাটার্ন। এরপরে আসবে র্যাশ। ডেঙ্গুর র্যাশ 1 থেকে 2 দিন পরে ডেভেলপ করা শুরু করে দেয়। ডেঙ্গুর র্যাশ হচ্ছে 3 প্রকার দেখেন, ম্যাকুলার, ম্যাকুলোপেপুলার, আর হচ্ছে স্কারলেট মরবিলিফর্ম র্যাশ। ম্যাকুলার, ম্যাকুলোপেপুলার, একটা হচ্ছে স্কারলেট মরবিলিফর্ম র্যাশ। দেখেন ম্যাকুলোপেপুলার বলছে, ম্যাকুলারও হতে পারে। স্কারলেট মরবিলিফর্ম র্যাশ 3 থেকে 5 দিনের মধ্যে, ডেজ 3 to 5। এই প্রথম 1 থেকে 2 দিনের মধ্যে ম্যাকুলার র্যাশ থাকে। এই দেখেন ম্যাকুলার র্যাশ ইন ফার্স্ট 1 to 2 days। তারপরে ম্যাকুলোপেপুলার র্যাশ, স্কারলেট মরবিলিফর্ম র্যাশ 3 থেকে 5 দিনের মধ্যে হয়। এবং এটা এই পাম এবং সোলকে স্পেয়ার করে। ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে পাম এবং সোলে হয় না। তারপরে কনভালেসেন্স পিরিয়ড এটা স্লো হয়ে যায়। কনভালেসেন্স পিরিয়ডে ডেঙ্গুর এই ইয়েটা ইনফেকশন আমাদের বডিতে স্লো হয়ে যায় এবং পেশেন্ট ভালো হয়ে যায়। এখন কোন কোন পেশেন্টের এই র্যাশ ডেভেলপ করবে, কোন কোন পেশেন্টের ডেঙ্গুর কমপ্লিকেশন ডেভেলপ করবে, এটা কেউ বলতে পারে না। অনেক পেশেন্টের, বেশিরভাগ পেশেন্টের প্রোড্রোমাল ফেজের পরে সরাসরি কনভালেসেন্স চলে আসে। কারো কারো এই দুটাও হতে পারে। এই জন্য 4টা ফেজে ডেঙ্গু ইয়েকে, ডিজিজ ম্যানিফেস্টেশনকে ভাগ করা হয়েছে। তার নাম হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 7 দিন টোটাল। এই 7 দিনের পরে কারো কারো যদি কনভালেসেন্স ফেজ আসতে দেরি হয়, এই 7 দিনের পরে কারো কারো থাকতে পারে। এই প্রথম 7 দিন, প্রথম এই 7 দিনের মধ্যেই
এই আপনার র্যাশ ফিভার এর মাঝখানে ক্রিটিক্যাল ফেজ অফ ডেঙ্গু চলে আসতে পারে, যাকে আমরা বলছি এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম। আমরা সেখানে যাচ্ছি একটু পরে। তার আগে কমপ্লিকেশনটা থেকে ডেঙ্গুর কি কি কমপ্লিকেশন হয় দেখেন। মাইনর ব্লিডিং ফ্রম মিউকোজাল সাইট, হেপাটাইটিস হতে পারে, এটা ভালো করে খেয়াল করেন। হেপাটাইটিস প্যানক্রিয়াটাইটিস হতে পারে পেশেন্টের। তাহলে হেপাটাইটিসের পাশে প্যানক্রিয়াটাইটিসটা লিখে নেন আপনি। সেরেব্রাল হেমোরেজ অর ইডেমা, এর উপরে লিখে রাখেন এনকেফালোপ্যাথি, একে বলে ডেঙ্গু এনকেফালোপ্যাথি সিনড্রোম, ডিইএস, ডেঙ্গু এনকেফালোপ্যাথি সিনড্রোম। আর রhabdomyolysis, এই সবগুলো এই কমপ্লিকেশন সহ সবগুলোকে বলা হয় এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম। কি বলা হয়? এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম। কমপ্লিকেশন সহ সবগুলোকে কি বলা হয়? এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম। আমরা যাই একটু সামান্য আলোচনায় দেখেন। ফিচার্স অফ শক ম্যানিফেস্টেড বাই প্লাজমা লিকেজ, এটা পরীক্ষা এসেছিল। কি প্রশ্ন এসেছিল আমরা একটু দেখে ফেলি প্রশ্নটা মিস হয়ে গেছে। আপনারা সেটার মধ্যে 251 নম্বর পেজের প্রশ্নটা দেখতে পাবেন। দ্য মেজর প্যাথোফিজিওলজিক অ্যাবনর্মালিটি অফ ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু শক সিনড্রোমের প্যাথোফিজিওলজি কি হবে? প্লাজমা লিকেজ। তাহলে আমরা একটু দেখেন শকের ফিচারগুলো। সোয়েটিং অন ফরহেড, মানে শরীরের মধ্যে টেম্পারেচার কমে যাবে, আপনার সার্কুলেশনের মধ্যে। প্লাজমা লিকেজটা কেন হয়? ডেঙ্গু আমাদের বডিতে সাইটোকাইন রিলিজ করে, প্রচুর পরিমাণে সাইটোকাইন রিলিজ করে। সাইটোকাইনগুলো হচ্ছে আপনার AK-47 এর মতো, এমন ভাবে বডির এই আপনার এন্ডোথেলিয়ামকে ড্যামেজ করে, ক্যাপিলারি এন্ডোথেলিয়ামকে ছিদ্র করে দেয়। গোলক ভেদিয়া ক্ষুধার আসন ছেদিয়া চারিদিকে AK-47 এর মতো ঝাঁঝরা করে দেয়। ফলে অনেকগুলো ছিদ্র তৈরি হয়, ওই ছিদ্র দিয়ে প্লাজমাটা ব্লাড ভেসেল থেকে বের হয়ে আসে। ব্লাড ভেসেলের মধ্যে প্লাজমা কমে যায়, ফলে ব্লাড প্রেশার কমে যায়। এই পেশেন্ট অটোনমিক অ্যাক্টিভিটিসে আস্তে আস্তে সোডিং হবে। তারপরে র্যাপিড থ্রেডি পালস, বিপি নাই, মানে ব্লাড নাই। এই ব্লাডটা নাই যেহেতু টিস্যু পেরিফেরিকে কভার করার জন্য আমাদের হার্ট তাড়াতাড়ি বেশি পাম্প করবে, তার নাম হচ্ছে র্যাপিড থ্রেডি পালস হবে। হাইপারটেনশন, বিপি কমে যাবে, শ্যালো ব্রিদিং, তারপরে কোল্ড কাম স্কিন অলিকুরে, মানে শকের যে ফিচারগুলো সেগুলা। এখন ল্যাবরেটরিতে আমরা কিভাবে ডায়াগনোসিস করবো? ডেঙ্গু হেমোরেজিক ফিভার। শকের আগ পর্যন্ত তার নাম হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার, আর শক ডেভেলপ করে তার নাম ডেঙ্গু শক সিনড্রোম। দেখেন থ্রম্বোসাইটোপেনিয়া হবে, 1 লাখের কম হবে তার প্লেটলেট কাউন্ট। হেমো কনসেন্ট্রেশন, মানে এটা কিভাবে দেখবো আমরা? হেমাটোক্রিট দেখবো। যদি 20% বেড়ে যায় বেজলাইন থেকে, রোগী প্রথমে যে হেমাটোক্রিটটা নিয়ে আসবে তার নাম হচ্ছে বেজলাইন। এই বেজলাইন থেকে 20% বাড়লে আমরা বুঝবো আমার রোগীর শরীরের মধ্যে ডিহাইড্রেশন আছে। আর 20% যদি কমে যায় তাহলে বুঝবো শরীরের মধ্যে ব্লাড কমে যাচ্ছে। ঠিক আছে। তারপরে ভাইরাস পার্টিকেলকে আমরা আইসোলেশন করতে পারি। আইসোলেশন করার উপায় কি? বাফি কোড থেকে। বাফি কোড কাকে বলে? আমরা রোগীর কাছ থেকে ব্লাড নিলাম, সেই ব্লাডটা নিয়ে যদি আমরা সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরাই, 30 মিনিট পরে নিচে জমা হবে পার্টিকেল আর উপরে জমা হবে সিরাম। পার্টিকেল এবং সিরামের মাঝখানে যেটা থাকে তার নাম হচ্ছে বাফি কোড। অথবা আমরা RT-PCR করতে পারি। RT-PCR নামটা খুব কমন করোনা ইস্যুর কারণে, তবে ডেঙ্গুতেও RT-PCR করা হয়। তারপরে দেখেন 3 নম্বর পয়েন্ট, ডেমনস্ট্রেশন অফ রাইজিং টাইটার অফ স্পেসিফিক সিরাম ডেঙ্গু অ্যান্টিবডি। কি করা যায়? অ্যান্টি ডেঙ্গু IgG, অ্যান্টি ডেঙ্গু IgM। তাহলে ইনভেস্টিগেশনের যে সিকোয়েন্সটা আমরা এখানে পুস্তকে কথাবার্তা বলা আছে। ইনভেস্টিগেশন ফার্স্ট 3 days ডেঙ্গু NS1 antigen, 3rd to 7 days anti-dengue IgM, after 7 days anti-dengue IgG anytime. RT-PCR for dengue, যে কোনো সময় RT-PCR পজিটিভ হতে পারে। ঠিক আছে। এরপরে আসেন, এইগুলো দেওয়া আছে, এই টেস্টগুলোর কথা একবার জাস্ট চোখ বুলাবেন আর মূলত মনে রাখবেন এই কথাগুলা, এই 4টা কথা। প্রথম 3 দিনের মধ্যে আসলে আমরা ডেঙ্গু NS1 অ্যান্টিজেন করবো। 3 থেকে 7 দিনের মধ্যে আসলে আমরা অ্যান্টি ডেঙ্গু IgM করবো। 7 দিনের পরে আসলে IgG করবো। এনি টাইমে আমরা RT-PCR করতে পারি। এরপরে আমরা যাই পরবর্তী ট্রিটমেন্ট অফ ডেঙ্গু, সিমটোমেটিক ট্রিটমেন্ট। অ্যান্টিবায়োটিক দিব, প্যারাসিটামল, কখনো অ্যাসপিরিন আমরা দিব না। অ্যাসপিরিন দিলে কি হবে? অ্যাসপিরিন দিলে পেশেন্টের অ্যান্টিপ্লাটিলেট অ্যাক্টিভিটি ডেভেলপ করে প্লাটিলেট আরো কমে যাবে। ভলিউম রিপ্লেসমেন্ট করব। আর যদি প্লাটিলেট কাউন্ট 30,000 এর কম হয় এবং ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে প্লাটিলেট দিতে পারি। গাইডলাইনের কথা এইভাবে, নতুন
যে ডেঙ্গু গতবার আমরা ম্যানেজ করেছি, আমরা চেষ্টা করেছি একদম লাইভ পার্সন যারা ডেঙ্গু ম্যানেজ করেছে। আমাদের আইসিইউতে 200 অধিক পেশেন্ট ভর্তি হয়েছিল আমাদের আইসিইউ, ঢাকা মেডিকেল কলেজ আইসিইউতে কাজ করি। সেখানে 200 অধিক আমরা পেশেন্টের ডাটা নিয়েছি। ডাটা নিয়ে 200 অধিক পেশেন্টকে আমরা দেখেছি। সেই পেশেন্টের মধ্যে 5000-এর কম প্লাটিলেট কাউন্ট হয়েছে এমন পেশেন্টকে আমরা প্লাটিলেট কনসোলেশন দিয়েছি। কিন্তু পুস্তকের কথা হচ্ছে 30,000-এর কম হলে আপনারা দিবেন। ডেঙ্গু প্রিভেন্ট করবো কিভাবে? মশাকে আমরা নিধন করব। তারপরে অ্যান্টি লার্ভাল মিজাইল নেওয়া যেতে পারে, অ্যান্টি অ্যাডাল্ট মিজাইলস রেসিডুয়াল স্প্রে করা যেতে পারে, প্রোটেকশন এগেনস্ট মসকিটো বাইটস বাই ইউজ অফ মসকিটো নেট। আমরা মশারি ব্যবহার করবো, অনেকেই মশারি ব্যবহার করতে চান না। এটা নিয়ে আপন জনদের মধ্যে ঝগড়াঝাটি করেন আপনারা। মশারি কে টানাবে এটা নিয়ে ঝগড়াঝাটি করেন, একজন আগে ঘুমায় যান, তারপরে আরেকজনকে দিয়ে মশারি টানানোর ব্যবস্থা করেন। এগুলা রোধ কল্পে করণীয় কি কি সেগুলা ঠিক করবেন আপনারা নিজেরা বাসায় বসে বসে। তারপরে আমরা মশার কিছু ক্রিম পাওয়া যায় বাজারে, মশার ক্রিম। সেই অ্যান্টি মসকিটো ক্রিমগুলা হাত এবং পায়ে দিয়ে আমরা করবো, মেখে নিয়ে ঘুমাইতে পারি। এই অ্যান্টি মসকিটো ক্রিমগুলা, মসকিটো যে ক্রিমগুলা বাজারে পাওয়া যায়, অডোমোস নামে পাওয়া যায়, ইন্ডিয়ান একটা ক্রিম, খুব ভালো সুন্দর একটা ফ্র্যাগনেন্ট আসে। এটা এখন অনেক দাম বেড়ে গেছে গত ডেঙ্গু সিজনে। আমাদের দেশে তো এরকমই, মানে যে কোনো সিজনে দাম বেড়ে যায়। মাস্কের দাম বেড়ে গিয়েছিল, এখন মাস্ক তো বাজারে 3টা 10 টাকায় পাওয়া যায়। গত ইয়েতে এই আপনার সার্জিক্যাল মাস্ক, যেগুলো সার্জিক্যাল মাস্ক বেস্ট একটা মাস্ক, এই মাস্কগুলো বাজারে আগে পাওয়া যেত না, মানে একটা 20 টাকা 25 টাকা করে বিক্রি হতো, এখন 3টা মাস্ক 10 টাকা। এমনই কম দাম হয়েছে, এটা এমনই অবমূল্যায়িত হয়েছে। এই জন্য আমরা সময়ের স্রোতে আমরা হারিয়ে যাব না, সবসময় সময়কে আমরা ধরে রাখবো, টাইম ফ্রেমে আবদ্ধ করে রাখবো। তো এরপরে দেখেন ল্যাবরেটরি ডায়াগনোসিসের মধ্যে আমরা কিছু কথা বলেছি। সেই ডেঙ্গুর পেশেন্টের সিবিসিতে লিউকোপেনিয়া হয়, থ্রম্বোসাইটোপেনিয়া আমরা জানি। পিসিবি 40% ইনক্রিজ করতে পারে, ডিক্রিজও করতে পারে। এন্টি ডেঙ্গু আইজিজি থাকতে পারে, আইজিএম থাকলে অ্যাকিউট ইনফেকশন, আইজিজি থাকলে পাস্ট ইনফেকশন। প্লেটলেট কাউন্ট থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে। এরপরে যে প্রশ্নটা এসেছিল সেগুলো আমরা কথা বলেছিলাম। আপনারা দেখেন 251 নম্বর পেজে ডেঙ্গু শক সিন্ড্রোমের প্যাথোফিজিওলজিটা কি, আমরা আপনারা বলেছেন প্লাজমা লিকেজ। প্লাজমা লিকেজের প্যাথোফিজিওলজি কি? প্লাজমা লিকেজের প্যাথোফিজিওলজি হচ্ছে ইন্টারলুকিন স্টর্ম বা সাইটোকাইন স্টর্ম। এত বেশি পরিমাণে সাইটোকাইন রিলিজ হয় ডেঙ্গুতে, যে কোনো ভাইরাস আমাদের বডিতে ঢুকলে প্রচুর সাইটোকাইন রিলিজ হয়। এই সাইটোকাইনগুলা 1, সাইটোকাইন 6 বা ইন্টারলুকিন 1, ইন্টারলুকিন 6, ইন্টারলুকিন 8, এটাকে বলা হয় প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। এই প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনগুলো আমাদের সিস্টেমিক ইলনেস করে এবং ফিভার, হাইপোটেনশন করে। বুঝতে পারছেন? আমাদের এন্ডোথেলিয়ামকে সে ঝাঁঝরা করে দেয়, ছিদ্র করে দেয়। মাল্টিপল ছিদ্র করলে সেই ছিদ্র হতে প্রচুর পরিমাণে প্লাজমা বের হয়ে আসে। আমাদের সিলেবাসের সিকোয়েন্স অনুযায়ী আমরা চলে আসবো পেজ নাম্বার 252 নম্বর পেজের মধ্যে অ্যান্টেরিক ফিভার নিয়ে আলোচনা করবো। একটু অগোছালো মনে হচ্ছে, কিন্তু আমরা আপনাদের পিএসসি যে সিলেবাসটা সেটাকে আমরা স্ট্রিক্টলি ফলো করে আমরা আপনাদেরকে ডেমনস্ট্রেশন দিচ্ছি, যাতে আপনাদের সহজে খুব চমৎকার ভাবে আপনাদের সিলেবাসটা শেষ হয়। একবার সিলেবাস শেষ করার অনেক গুরুত্ব আছে। আমার সাথে সাথে আমার টপিকগুলো আপনার মুখস্থের মতো হয়ে যাবে, আপনি শুধু খেয়াল করে যান এবং আপনি শুধু ফলো করে যান। এন্টেরিক ফিভার পেজ নাম্বার 252 দেখেন, খুব সুন্দর একটা টপিক এন্টেরিক ফিভার। এন্টেরিক ফিভার অর্গানিজমের নাম কি? সালমোনেলা টাইফি। একটু ভালো করে দেখেন আমাদের শীটের মধ্যে 252 নম্বর পেজ, আমাদের লেকচারের মধ্যে দেখেন, আমরা আপনাকে স্লাইড দিচ্ছি। এন্টেরিক ফিভার পেজ নাম্বার 252, এন্টেরিক ফিভার দেখেন, অর্গানিজমের নাম হচ্ছে সালমোনেলা টাইফি। এই সালমোনেলা টাইফি অর্গানিজমটা ফিকোরাল রুটে ট্রান্সমিট হয়, মানে মানুষ, এটা আমাদের ইন্টেস্টাইনাল একটা ব্যাকটেরিয়া, এর নাম হচ্ছে এন্টেরোব্যাকটেরিয়াসি। সালমোনেলা টাইফি হচ্ছে একটা এন্টেরোব্যাকটেরিয়াসি, এন্টেরোব্যাকটেরিয়াসি। এটা একটা গ্রাম নেগেটিভ অর্গানিজম। একটা গ্রাম নেগেটিভ অর্গানিজম। তো এটা আমাদের বডিতে যে একটা রড, গ্রাম নেগেটিভ অর্গানিজম মানে গ্রাম নেগেটিভ রড, বা রডের আরেকটা নাম কি? বেসিলাই। দেখেন ভালো করে খেয়াল করে, আমাদের বডিতে সে ঢোকার পর আফটার এন্টার ইনটু দ্য বডি, দি ব্লাড বেসিলাই ব্লাডের মধ্যে আসবে, লোকালাইজ মেইনলি ইন দ্য লিম্ফয়েড টিস্যু, স্মল ইন্টেস্টাইন, বিশেষ করে পিয়ার্স প্যাচেসে। স্মল ইন্টেস্টাইনের পিয়ার্স প্যাচেস একটা লিম্ফেটিক অর্গান, সেখানে সে রিসাইড করে, মানে সেখানে সে বসবাস করে। ইনকিউবেশন পিরিয়ড 10 থেকে 14 দিন,
ফিভার ইজ স্টেপ লেডার প্যাটার্ন, এই কথাটা ইম্পর্টেন্ট। স্টেপ লেডার প্যাটার্ন ফিভার, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। স্টেপ লেডার প্যাটার্ন মানে আস্তে আস্তে বাড়বে, স্টেপ লেডার, আস্তে 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 ফিভার বাড়বে এবং অনেক বেশি জ্বর থাকবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে। ফিভার ইজ স্টেপ লেডার প্যাটার্ন and the temperature progressively increase day by day, দিন দিন বাড়তে থাকবে বাড়তে থাকবে। ক্লিনিক্যাল ফিচার্স কি? ফার্স্ট উইকে দেখেন মাইল্ড জিয়া হবে, ফিভার হবে, রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। দেখেন রিলেটিভ ব্রেডিকার্ডিয়া কি জিনিস? রিলেটিভ ব্রেডিকার্ডিয়া হচ্ছে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাইজ করার জন্য পালস বাড়বে 10, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাইজ করার জন্য পালস বাড়বে 10। তাহলে যতটুকু টেম্পারেচার 103 যদি হয়, রোগীর পালস হবে 130। সেই সময় যদি 130 না হয়ে পালস যদি 90 থাকে, 92 থাকে, তাহলে এটাকে বলা হয় রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। এই রিলেটিভ ব্রেডিকার্ডিয়া এই পেশেন্টগুলোর আরেকটা ডিজিজে হয়, তার নাম হচ্ছে ডেঙ্গু। রিলেটিভ ব্রেডিকার্ডিয়া ডেঙ্গুতেও হয়। তাহলে এই পেশেন্টের কনস্টিপেশন থাকতে পারে শুরুতে, ডায়রিয়াও থাকতে পারে, কনস্টিপেশন মেইনলি থাকে, হেডেক থাকতে পারে। জ্বর হলে প্রচুর পরিমাণে জ্বর হলে হেডেক থাকে। সেকেন্ড উইকের ফিচারগুলোকে আপনি 3টা স্টার দেন। সেকেন্ড উইকের ফিচার এগুলো রোজ স্পট, কাফ, ডায়রিয়া, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, স্প্লেনোমেগালি। রোজ স্পট, কাফ, ডায়রিয়া, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, স্প্লেনোমেগালি। ঠিক আছে? এই যে সেকেন্ড উইক, এই সেকেন্ড উইকের ফিচারগুলো খুব ইম্পর্টেন্ট। রোজ স্পট অন ট্রাঙ্ক, এই যে স্প্লেনোমেগালি সিনারিও দিবে, একটা পেশেন্ট 7 দিনের জ্বর, শরীরের মধ্যে র্যাশ তৈরি হচ্ছে, র্যাশের কালারটা হচ্ছে পিঙ্কিশ, রোজ বা পিঙ্কিশ, এবং তার আপনি স্প্লিন, জাস্ট প্যালপেবল স্প্লিন পাওয়া গেল, তার ডায়াগনোসিস কিভাবে দিবে আপনাকে? আপনি এন্টেরিক ফিভার বা টাইফয়েড লিখবেন আনসার। ঠিক আছে? এরপরে আসেন পরের কথায়, আমাদের এই পেশেন্টটার থার্ড উইকে কি কি ডেভেলপ করতে পারে? ডেলিরিয়াম থাকতে পারে, কোমা থাকতে পারে, যদি এর মাসে পেশেন্টটা কি না হয়, ঠিক না হয়। বেশিরভাগ পেশেন্ট আপনার এন্টেরিক ফিভার নিয়ে হাসপাতালে আসলে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন হিসেবে ট্রিটেড হয়, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। তারপরে আস্তে আস্তে তারা এটাকে এন্টেরিক ফিভার বা টাইফয়েড হিসেবে ট্রিট করে। এরপরে দেখেন কমপ্লিকেশন কি কি হইতে পারে? কমপ্লিকেশন বাওয়েল পারফোরেশন হয়ে যেতে পারে, হেমোরেজ হতে পারে, খুব খারাপ অবস্থা হয়, সেপ্টিসেমিয়া হয়ে যেতে পারে। এন্টেরিক ফিভার থেকে সেপ্টিসেমিয়া প্রায়ই পাওয়া যায় হাসপাতালে। টক্সিক ফেনোমেনা, পেশেন্টের মায়োকার্ডাইটিস ডেভেলপ করতে পারে, কোলিসিস্টাইটিস ডেভেলপ করতে পারে, নেফ্রাইটিস ডেভেলপ করতে পারে, ক্রনিক ক্যারিস, পারসিস্টেন্ট গলব্লাডার ক্যারিস। আপনারা টাইফয়েড মেরি নামে একটা নাম শুনেছেন মাইক্রোবায়োলজি ক্লাসের মধ্যে, টাইফয়েড মেরি, এই জন্য নাম হয়েছে সালমোনেলা টাইফিমারিয়াম। এর অর্গানিজমটার নাম হচ্ছে সালমোনেলা টাইফিমারিয়াম। এখন আমরা এটাকে ডায়াগনোসিস করবো কেমনে? এই পেশেন্টকে ডায়াগনোসিস করবো কেমনে? এই পেশেন্টকে ডায়াগনোসিস করবো ইনভেস্টিগেশন। ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক। ফার্স্ট উইকে একটা ইনভেস্টিগেশন, তার নাম ব্লাড কালচার। সেকেন্ড উইকে ব্লাড অ্যান্ড ইউরিন কালচার। থার্ড উইকে ব্লাড, ইউরিন, স্টুল কালচার। তাহলে মনে রাখবো ফার্স্ট উইকে একটা, সেকেন্ড উইকে 2টা, থার্ড উইকে 3টা। ফার্স্ট উইকে একটা, সেকেন্ড উইকে 2টা এবং থার্ড উইকে 3টা কালচার আমরা করব। ঠিক আছে? এরপরে ভিরাল টেস্ট নামে যে টেস্ট আছে, এটা খুব একটা গুরুত্ব নাই, এটা আমাদের প্রয়োজন না। ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট ম্যানেজমেন্টের নিচে একটা কথা লেখেন, ম্যানেজমেন্ট। একিউটে সেফট্রাকজন, আইভি সেফট্রাকজন, আর ক্রনিকে সিপ্রো ফ্লক্সাসিন প্লাস ইন্টারভাল কোলিসিস্টেক্টমি। ক্রনিক কাদের হয়? 3% পেশেন্টে, 3% পেশেন্ট ক্রনিক হয়। ঠিক আছে? 3% পেশেন্টে ক্রনিক ডেভেলপ করে, 3% পেশেন্টে এই ক্রনিসিটি ডেভেলপ করে। তাহলে এন্টেরিক ফিভার থেকে আমাদের এই ছিল কথা। প্রথম কথা হচ্ছে অর্গানিজমের নাম কি, ইনকিউবেশন পিরিয়ড কত, ক্লিনিক্যাল ফিচার, এবং তার স্টেপ লেডার প্যাটার্নে ফিভার আসে, এবং ফিভারটা হচ্ছে আপনার গ্রাজুয়াল রাইজ করে, স্টেপ লেডার প্যাটার্ন। আর এই পেশেন্টের রোজ স্পট থাকে, স্প্লেনোমেগালি থাকতে পারে। এই পেশেন্টের ইনভেস্টিগেশন করবো ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক ভাগ করে করে। এই পেশেন্টের ম্যানেজমেন্ট দিব, একুইট কন্ডিশনে সেফট্রাকজন, ক্রনিক হলে সিপ্রো উইথ গলব্লাডারটা কেটে দিব। কত পার্সেন্ট পেশেন্টের ক্রনিক ডেভেলপ করে? 3% পেশেন্টে ক্রনিসিটি ডেভেলপ করে। যদি কোনো পেশেন্টের সিকেল সেল অ্যানিমিয়া থাকে, কোনো একটা পেশেন্টের সিকেল সেল অ্যানিমিয়া, কোনো পেশেন্টের যদি সিকেল সেল অ্যানিমিয়া থাকে, সিকেল সেল অ্যানিমিয়া
থাকে, তার একটা পেশেন্টের সিকেল সেল অ্যানিমিয়া, তার হঠাৎ করে নি জয়েন্ট থেকে পাস তৈরি হচ্ছে, অর্গানিজমের নাম হচ্ছে সালমোনেলা টাইফি, আর ডিজিজের নাম অস্টিওমাইলাইটিস। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, একটা সিকেল সেল অ্যানিমিয়ার পেশেন্ট, তার হঠাৎ করে নি জয়েন্টের কাছ থেকে পাস সিনথেসিস হচ্ছে বা সিক্রেশন হচ্ছে ক্রনিক, তার নাম হচ্ছে অস্টিওমাইলাইটিস ডিউ টু সালমোনেলা টাইফি। তাহলে সিকেল সেল অ্যানিমিয়ার পেশেন্ট যদি অস্টিওমাইলাইটিস ডেভেলপ করে, অর্গানিজমের নাম কি? সালমোনেলা টাইফি। মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। তাহলে 3% পেশেন্টে ক্রনিক ক্যারিয়ার ডেভেলপ করে। আর শেষ কথাটা হচ্ছে আমরা কিভাবে এ থেকে বাঁচবো, প্রিভেনশন। প্রিভেনশন খুব সহজ। আমরা খাবার দাবার ধুয়ে মুছে খাবো, যেহেতু ফিকোরাল রুটে যায়, এবং কাঁচা ডিম খাবো না। কারণ এটা ইন্টেস্টাইনাল একটা অর্গানিজম। ডিমের মধ্যে এই সালমোনেলা টাইফি বসবাস করতে পারে। কাঁচা ডিম খাইলে এন্টেরিক ফিভার হওয়ার চান্স থেকে যায়। সুতরাং আমরা যাব এমবিবিএসিস, এরপরে আমাদের কন্টিনিউশন পেজ নাম্বার 253। আপনারা খেয়াল করেন এমবিবিএসিস এই অংশটা দেখেন। হেপাটিক এমবিবিএসিস অথবা আপনার এমবিবিএসিস এই শব্দের সাথে হেপাটিক এমবিবিএসিস হতে পারে। এন্টামিবা হিস্টোলাইটিকার নামটা খুব জড়িত। এন্টামিবা হিস্টোলাইটিকা। এমবিবিএসিস মানে হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। এন্টামিবা হিস্টোলাইটিকা এটা এমিবিক ডিসেন্ট্রি করতে পারে, এটা লিভার অ্যাবসেস করতে পারে। এই এমিবিক লিভার অ্যাবসেস বলে। এটা দেখেন তার বাসস্থান কোথায়? মিউকাস এবং সাবমিউকাস লেয়ার অফ দ্য লার্জ ইন্টেস্টাইনে থাকতে পারে। এটা আমাদের বডির নরমাল ফ্লোরা নয়, কিন্তু প্যারাসাইট কখনো আমাদের বডির নরমাল ফ্লোরা হইতে পারে না। এটা এক ধরনের প্রোটোজোয়া এমবিবিএসিস। তারপরে দেখেন মানুষ হচ্ছে তার একমাত্র হোস্ট। মানুষের মধ্যে সে বসবাস করে, মানুষের মধ্যেই তার সবকিছু, মানুষের মাঝেই তার বসবাস। দুপারেই টান। মোডস অফ ইনফেকশন দেখেন, ম্যাচিউর সিস্ট কে কেউ গিলে খাইলে এটা ইনফেকশনটা ছড়ায়। ট্রান্সমিটেড প্রাইমারি বাই ফিকোরাল রুট। ভালো করে দেখেন, ফিকোরাল রুট এসে আমাদের বডিতে যায়। মরফোলজিটা খুব ইম্পর্টেন্ট। তার জার্কি মুভমেন্ট থাকে, আরবিসি থাকতে পারে, অকেশনাল লিউকোসাইট থাকতে পারে, এবং মাল্টিপ্লাই করতে পারে আমাদের দেহের মধ্যে। পরে আসেন তারপরে প্রিসিস্টিক স্টেজ দেখেন। সিস্টিক স্টেজটা ট্রিপল স্টার। সিস্টিক স্টেজের মধ্যে তার ইনফেক্টিভ ফর্মের নামটা এটা একটা ইনফিনিটি স্টার। ইনফেক্টিভ ফর্ম হচ্ছে কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। ইনফেক্টিভ ফর্মের নাম হচ্ছে কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। ক্লোরিনেশন করলে সে মরে না। 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সে সিস্ট গুলা মারা যায়, এবং 10 দিন পর্যন্ত স্টুডের মধ্যে সে বেঁচে থাকতে পারে। ইনকিউবেশন পিরিয়ড 4 থেকে 5 দিন। লিভারের মধ্যে যদি এমবিবিএসিস হয়, তার পাঁচটা দেখতে কেমন? এনকোবি সস অ্যাপিয়ারেন্স। তার পাঁচটা কেমন? এনকোবি সস অ্যাপিয়ারেন্স। তারপরে তার ট্রিটমেন্ট দেখেন। ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, মূলত অ্যান্টি হেলমিনথিক দেওয়া হয়, এবং অ্যান্টি হেলমিনথিকে পেশেন্ট ভালো রেসপন্স করে যায়। কোনো সময় লিভারে এমবিবিএসিস যদি বড় হয়, তখন সার্জারি করা রাখতে পারে। বেশিরভাগ সময় অ্যান্টি হেলমিনথিক দিলেই ভালো রেসপন্স করে যায়। আমরা আসবো 254 নম্বর পেজ। অত্যন্ত সুন্দর একটা টপিক, তার নাম জিআরডিএসিস। দেখেন খুব ভালো করে, 254 নম্বর পেজ, জিআরডিএসিস। ঠিক আছে, এখন দেখেন জিআরডিএসিস এর মধ্যে অর্গানিজমের নাম জিআরডিয়া ইন্টেস্টাইনালিস। অর্গানিজমের নাম কি? জিআরডিয়া ইন্টেস্টাইনালিস। এর আরেকটা নাম হচ্ছে জিআরডিয়া ল্যামলিয়া। একটা হচ্ছে জিআরডিয়া ল্যামলিয়া, জিআরডিয়া ইন্টেস্টাইনালিস অথবা জিআরডিয়া ল্যামলিয়া। এরপরে আসেন এর মরফোলজি সম্পর্কে আমরা জানবো। ট্রোফোজয়েড, টেনিস আর ব্যাডমিন্টন র্যাকেট শেপেড। টেনিস আর ব্যাডমিন্টনের র্যাকেট আছে না ছোট, সেরকম। ইট ইজ বাইলেটারালি সিমেট্রিক্যাল। সিস্ট হচ্ছে তার ইনফেক্টিভ ফর্ম। এর মাঝে এইরকম শেপ, একটা নিউক্লিয়াস থাকবে এরকম। এটা হচ্ছে তার আপনার ট্রোফোজয়েডের চেহারাটা, এবং তার কয়েকটা ফ্লাজেলা থাকবে, 4-5টা ফ্লাজেলা থাকে, এটা হচ্ছে তার চেহারাটা। দেখতে একটু কম সুন্দর হলেও এটাই হচ্ছে রিয়েল পিকচার। এরপরে দেখেন প্যাথোজেনেসিস এন্ড এপিডেমিওলজি, কোন রোগীদের এটা বেশি হয়? ইনফ্লামেশন করে দেখেন ডিউডেনাল মিউকোসাতে, এবং মেল অ্যাবজর্পশন অফ প্রোটিন এবং ফ্যাট। কারণ কি? ডিউডেনাল মিউকোসাতে প্রোটিন এবং ফ্যাট অ্যাবজর্পশন হয়, এবং সেই অ্যাবজর্পশনটা হবে না, ফলে এগুলা বডি থেকে বের হয়ে যাবে, এবং পেশেন্ট আস্তে আস্তে এই আপনার ম্যাল নিউট্রিশনে ভুগবে। এরপরে দেখেন
দ্বিতীয় প্যাথোজেনেসিস দ্বিতীয় প্যারার মধ্যে কি আছে, আইজিএ ডেফিসিয়েন্সি যাদের থাকে, ইমিউনোগ্লোবুলিন এ ডেফিসিয়েন্সি যাদের থাকে তাদের এই অসুখটা বেশি বেশি হয়। ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি, নন ব্লাডি ফাউল স্মেলিং ডায়রিয়া হতে পারে। সিনারিও পরীক্ষায় আপনার বিসিএস পরীক্ষায় সিনারিও ভিত্তিক প্রশ্ন এবার হওয়ার চান্স বেশি। সিঙ্গেল বেস্ট আনসার তো, সিঙ্গেল বেস্ট আনসার হয়, সিনারিও ভিত্তিক পরীক্ষা চান্স হতে পারে। নন ব্লাডি ফাউল স্মেলিং ডায়রিয়া কজিং নাউসিয়া, অ্যানোরেক্সিয়া, ফ্ল্যাটুলেন্স, ক্রাম্পস এরকম নিয়ে আসে। এই অপশনটা কিন্তু আইবিএস এর পেশেন্টেরও থাকে। এই জন্য অনেক আইবিএস এর পেশেন্ট মেট্রোনিডাজল খেয়ে দীর্ঘদিন ভালো থাকে, কারণ মেট্রোনিডাজলের একটা কনস্টিটিউটিভ ইফেক্ট আছে। আর জিআরডি এর পেশেন্ট ডায়রিয়া নিয়ে আসে, আইবিএস এর পেশেন্টও ডায়রিয়া প্রিডোমিনেন্ট যারা তারা মেট্রোনিডাজল খায় ভালো থাকে অনেকদিন। আমি এরকম অনেক দেখেছি। জিআরডি এর পেশেন্টের এনটিএলমিন্থিক খাইলে খুব দ্রুত সে ভালো হয়ে যায়, বুঝতে পারছেন? এনটিএলমিন্থিক খাইলে খুব দ্রুত সে ভালো হয়ে যায়। এখন আসেন তো জিআরডি এর ট্রিটমেন্ট কি, যে ট্রিটমেন্ট হচ্ছে এনটিএলমিন্থিক ড্রাগ আমরা দিব। এনটিএলমিন্থিক ড্রাগ দিলে ইমপ্রুভ করে দেবে। এনটিএলমিন্থিক অনেকগুলো আছে, মেট্রোনিডাজল, এলবেন্ডাজল, মেবেন্ডাজল, তারপরে কুইনাক্রাইন, সেকনিডাজল নতুন আসছে, একটা সিঙ্গেল ডোজ খাইলে রোগী ভালো হয়ে যায়। তাহলে অনেক জিআরডি রোগী আইবিএস হিসেবে মেবেরিন খায়, অনেকদিন চলতে থাকে এইভাবে। আর অনেক আইবিএস এর রোগী জিআরডি মনে করে মেট্রোনিডাজল খায়, এটা ভাইস ভার্সা চলতেই থাকে। তো এখন আমরা যাব আমাদের অত্যন্ত সুন্দর একটা টপিক, তার নাম হচ্ছে কালাজ্বর। কালাজ্বর সম্পর্কে আমরা চমৎকার একটা তথ্য নিব। কালাজ্বরের টাইপস গুলা একটা স্টার দেন। কালাজ্বরের টাইপস, লিশম্যানিয়া ডনোভেনি কালাজ্বর করে, পিকেডিএল করে। পিকেডিএল কিন্তু কালাজ্বরের একটা সিকুয়েল। লিশম্যানিয়া ট্রপিকা, লিশম্যানিয়া মেজর মেক্সিকানা, লিশম্যানিয়া ব্রাজিলিয়েন্সিস। হ্যাঁ, এখন আসেন কালাজ্বরের কয়েকটা ইম্পর্টেন্ট দামি কথা। তার নাম হচ্ছে, তার ভেক্টরের নাম হচ্ছে স্যান্ডফ্লাই। কালাজ্বরের ভেক্টরের নাম কি, স্যান্ডফ্লাই। স্যান্ডফ্লাই কি ক্যারি করে, স্যান্ডফ্লাই ক্যারি করে প্রোমিস্টিগোট ফর্ম। এই স্যান্ডফ্লাইটা যখন আমাদেরকে কামড় দেয়, আমাদের স্যান্ডফ্লাই মাটি মানে রোদ্দুর বা যে প্রচুর রোদ যখন হয়, সেই প্রচুর রোদকে কবি সাহিত্যিকরা ভালোবেসে রোদ্দুর বলে ডাকে। তো রোদ্দুর মানে হচ্ছে কাঠফাটা রোদ্দুর। এই কাঠফাটা রোদ্দুরে মাটি ফেটে চৌচির হয়ে যায়, সে ফাটা মাটিতে বাস করে এই বেলে মাছি। এই বেলে মাছিটা কৃষকের গায়ে বা যারা মাঠে ঘাটে ফসল ফলাতে যায় তাদেরকে কামড় দেয়, কামড় দিয়ে তার শরীরের মধ্যে কালাজ্বরটা ঢুকিয়ে দেয়। এই জন্য যত খারাপ অসুখ আছে সব পুরুষদের হয়, আর কিউট অসুখগুলো মেয়েদের হয়। ফলে দেখবেন অটোইমিউন ডিজিজ সবগুলো মেয়েদের হয়। অটোইমিউন ডিজিজে কেউ কখনো মরে না, সে কয়দিন বেঁচে থাকে, আজীবন বেঁচে থাকে। আজীবন মানে কয়দিন, যতদিন বেঁচে থাকে তার নামে আজীবন। তো আর খাইস্টা অসুখগুলা যত যে ডেডলি ডিজিজ, যে অসুখগুলা মানুষকে মেরে ফেলতে পারে, এই অসুখগুলা পুরুষদের বেশি বেশি হয়। এমআই দেখবেন ছেলেদের হয়, এমআই মেয়েদের হয় না। কেন হয় না? কারণ মেয়েদের হচ্ছে এমআই এর কজ আর ছেলেরা হচ্ছে এমআই এর সাফারার। সুতরাং আমরা এই কালাজ্বরের মধ্যে হাইলাইটেড পয়েন্টের মধ্যে প্রোমিস্টিগোট ফর্মের মধ্যে যদি আমরা ঢুকি, প্রোমিস্টিগোট ফর্মটা আমাদেরকে বেলে মাছে কামড় দেওয়ার মাধ্যমে আমাদের ব্লাডের মধ্যে ঢুকাই দিল। এই প্রোমিস্টিগোট ফর্মটা আমাদের ব্লাডে আসবে। আমাদের ব্লাডে এসে আমাদের ব্লাডের ভিতরে পুষ্টি পেয়ে এসে তো অবাক, টিনের এলাকা আমি তো অবাক। এত খাবার, এত সুর আর এত গান, এতদিন কোথায় ছিলেন নাটকের বনলতা সেন, এটা মনে করে সে খেয়ে দিয়ে মোটাসোটা হয়ে যায়। তখন প্রোমিস্টিগোট ফর্মটা হয়ে যায় অ্যামিস্টিগোট ফর্ম। তাহলে আমাদের বডিতে ঢোকার পর প্রোমিস্টিগোট হলো অ্যামিস্টিগোট। প্রোমিস্টিগোটটা অ্যামিস্টিগোটে কনভার্ট হলো। এটা কোথায়? আমাদের বডিতে রেটিকুলার এন্ডোথেলিয়াল সেল। রেটিকুলার এন্ডোথেলিয়াল সেলের ভিতরে ঢুকলো, এই অ্যামিস্টিগোট ফর্মটা আমাদের বডিতে থাকলো। এখান থেকে যদি আমরা একটু ব্লাড নিয়ে স্টেনিং করি তাহলে আমরা অ্যামিস্টিগোট ফর্মই পাবো। কারণ হিউম্যান বডি যদি আমরা পিবিএফ করি তাও অ্যামিস্টিগোট ফর্ম পাবো, কিন্তু কালচার করলে প্রোমিস্টিগোটে আবার পাবো। কারণ কালচার করতে একটু সময় লাগে, সেই সময়ে এই অর্গানিজমটা তার আগের অবস্থায় ফিরে যায়। আমাদের বডিতে খাবার দাবার খেয়ে মোটা হলেও তার পিওর ফর্ম, তার নাম হচ্ছে প্রোমিস্টিগোট, এটাতে থাকতে সে ভালোবাসে। এই জন্য যখনই সে সময় পাবে, কালচার বলেন বায়োপসি বলেন, সে প্রোমিস্টিগোট ফর্মে ফিরে যাবে। তাহলে যদি প্রশ্ন আসে হিউম্যান বডি তাহলে বলবেন অ্যামিস্টিগোট। যদি প্রশ্ন আসে স্টেইনিং, অ্যামিস্টিগোট। যদি প্রশ্ন আসে কালচার, প্রোমিস্টিগোট। যদি প্রশ্ন আসে মাছির দেহ বা স্যান্ডফ্লাই, অ্যামিস্টিগোট। যদি প্রশ্ন আসে পিবিএফ, অ্যামিস্টিগোট, কারণ সেখানে সে সময় পাবে না চেঞ্জ করার। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাফিকোট, বাফিকোট কি জিনিস? আমরা যে স্টেইনিং করি, আমরা যে পিবিএফ করি, পিবিএফ বা স্টেইনিং করার আগে বাফিকোট থেকেই নেওয়া হয়।
আমাদের ব্লাডটা নিয়ে সেন্ট্রিফিউজ মেশিনে দেওয়া হয়। সেন্ট্রিফিউজ মেশিনে 30 মিনিট পরে সেখানে সিরাম এবং ব্লাড কম্পোনেন্টের মাঝামাঝি যে লেয়ারটা পড়ে তার নাম হচ্ছে বাফি কোট। এখান থেকে একটু স্মেয়ার নিয়ে স্টেনিং করা হয়। তাহলে স্টেনিং এ যদি আমরা পাই আপনার প্রোমেস্টিকট ফর্ম, এমএসটিকট ফর্ম পাই, বাফি কোটে তো পাবোই। বুঝতে পারছেন ঘটনাটা? তাহলে প্রোমেস্টিকট ফর্ম কোথায় কোথায় পাওয়া যায়, এমএসটিকট পাওয়া যায় কোথায় কোথায়? প্রোমেস্টিকট পাওয়া যাবে কোথায়? স্যাম্পলাই, কালচার, বায়োপসি। আর এমএসটিকট পাওয়া যায় কোথায়? হিউম্যান বডি, স্টেনিং, পিভিএফ, বাফি কোট। সবাই কি বুঝতে পেরেছেন? কি সহজ। এরপরে আসেন, এটা আমাদের বডি রেটিকুলার এন্ডোথেলিয়াল সেল তাকে এনগাল্প করলো। এনগাল্প করার পর গিয়ে জমা হলো স্প্লিনের মধ্যে। স্প্লিনের মধ্যে জমা হতে হতে স্প্লিনটা আস্তে আস্তে বড় হয়ে যায়। এই স্প্লিনটা বড় হতে হতে বলে, আমি আর কত বড় হবো দাদা ঠাকুর, আর কত বড় হলে আমায় 3 প্রহরের বিল দেখাবে। হঠাৎ করে স্প্লিনটা ঠাস করে ফেটে যায়, তাকে বলে স্প্লিনিক রাপচার। এত বড় হতে হতে স্প্লিনিক আর্টারি তাকে সাপ্লাই দিতে পারে না, ফলে সে স্প্লিনিক ইনফেকশন হয় অথবা স্প্লিনিক রাপচার হয়, রোগী মারা যেতে পারে। অথবা এটা তো স্প্লিন বড় হতে থাকলে আমাদের বডির লিউকোসাইট কাউন্ট কমতে থাকে। স্প্লিন আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট সবাইকে এনগাল্প করে খেয়ে ফেলে। স্প্লিন বড় হলে তার ক্ষুধা বাড়ে, সে যাকে সামনে পায় তাকে খেয়ে ফেলে। খেয়ে ফেলার পর আমাদের বডিতে সে আরবিসি কমে যায়, ডাব্লিউবিসি কমে যায়, প্লাটিলেট কমে যায়। আমাদের বডির যে কোনো অর্গানিজমের এগেইনস্টে দাঁড়ায় কে? ডাব্লিউবিসি। এর মধ্যে লিউকোপেনিয়া আছে, ডাব্লিউবিসি খুব বেশি রেসপন্স করতে পারে না, একে বলে লিউকোপেনিক সেপসিস। তাহলে পেশেন্টের মোড অফ ডেথ কি? লিউকোপেনিক সেপসিস। বুঝতে পারছেন? এরপরে আমাদের বডিতে সে ভিসেরাল লিশমেনিয়াসিস করে। চলে আসেন, আমরা যাই ভিসেরাল লিশমেনিয়াসিস। পরে দেখেন একটা কথা আছে, এই ইম্পর্টেন্ট প্রপার্টিজ। এখানে আপনি একটা কথা লিখে রাখবেন খুব ভালো করে, যে আরবিসিতে এর কোনো জীবন চক্র নেই। এই যে আমরা কালাজ্বরে অ্যানিমিয়া হয় বলছি, কিন্তু আরবিসিতে এর কোনো জীবন চক্র নেই। তাহলে অ্যানিমিয়ার মেকানিজম কি? স্প্লিন আরবিসিকে খেয়ে ফেলে। তার সাইজটা বড় হয় যখন, তখন হেমাটোপয়েটিক সেলগুলা আরবিসিকেও খায়, প্লাটিলেটকেও খায় এবং ডাব্লিউবিসিকেও সে খায়। পরীক্ষায় মাঝে মাঝে একটা প্রশ্ন আসে, রেসিডেন্সি নন রেসিডেন্সিতে। বিসিএস এর জন্য প্রশ্নটা অন্যভাবে ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, নিম্নের কোন ডিজিজে ইউসিনোফিল কাউন্ট কমে? মনে রাখবেন, সকল প্যারাসাইটিক ডিজিজে ইউসিনোফিল বাড়ে এক্সেপ্ট এই কালাজ্বর। সে লিউকোপেনিয়া করে এবং ইউসিনোফিল কাউন্ট কমে। লিউকোপেনিয়া মানে লিউকোপেনিয়া মানেই তো ইউসিনোপেনিয়া। এই জিনিসটা ট্রিকি অপশন হিসেবে আসতে পারে। আপনি বলে দিতে পারেন, সকল প্যারাসাইটিক ইনফেকশনে লিউকোসাইট কাউন্ট বাড়ে, সরি ইউসিনোফিল কাউন্ট বাড়ে এক্সেপ্ট এই কালাজ্বর, ইউসিনোফিল কাউন্টটা কমে। আসলে আমরা যাই কার্ডিনাল ফিচার্স অফ কালাজ্বর। কালাজ্বরের কার্ডিনাল ফিচার দেখেন, 2 সপ্তাহের বেশি জ্বর থাকবে। পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন হিসেবে কালাজ্বরের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। রিসাইডিং অর ট্রাভেলিং ইন এন্ডেমিক এরিয়া, ময়মনসিংহ এবং এই আশপাশের জোনে এই কালাজ্বরের জন্য এন্ডেমিক জোন, বা যেই অঞ্চলের মানুষেরা মাটির ঘরে বসবাস করতে ভালোবাসে, দোজ হু লাভস টু রিসাইড ইন মাটির ঘর। স্প্লিনোমেগালি থাকবে, ওয়েট লস থাকবে, অ্যানিমিয়া থাকবে। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। কালাজ্বরের মধ্যে তার ইনভেস্টিগেশন, সিবিসি, পিভিএফ, প্যানসাইটোপেনিয়া থাকে, আমরা তো বলেছি। ইমিউনোলজিক্যাল টেস্ট, এর মধ্যে মনে রাখবেন কালাজ্বরের RK39 টেস্ট, এটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। তাহলে RK39 টেস্টের পাশে কনফার্মেটরি টেস্ট কথাটা লিখে নিন। RK39 টেস্টের পাশে কনফার্মেটরি টেস্ট কথাটা লিখে নেন। দেখেন ডেফিনিটিভ টেস্টের কথা দুটো লেখা আছে আমাদের শীটে, পেজ নাম্বার 255। এই 95 থেকে 98% সেনসিটিভ, বোন মেরো অ্যাসপিরেশন 85% সেনসিটিভ। ঠিক আছে, ইন স্প্লিন এন্ড বোন মেরো ম্যাটেরিয়াল এলডি বডি পাওয়া যেতে পারে। এলডি বডি, লিশমেনিয়া ডনোমান বডি। এলডি বডি মানে কি? লিশমেনিয়া ডনোমান বডি। ঠিক আছে, এলডি বডি কি জিনিস? এটা একটা অ্যামিস্টিকট ফর্ম। আমরা জানি মানব দেহ থেকে যে রাপচার পাংচার নেই, সেটা অ্যামিস্টিকট ফর্ম। আর প্রমিস্টিকট ফর্ম কোথায় পাওয়া যায়? কালচার এবং কালচার মিডিয়াম মস্কুলিট পাওয়া যায়। আমরা দিয়ে দিয়েছি আপনাকে, কিছু কিছু পাওয়া যায়। ঠিক আছে, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই। আমাদের আরো একটি চমৎকার তথ্য, কালাজ্বরের ট্রিটমেন্ট। আর নামগুলো জানলেই চলবে। কালাজ্বরের কমপ্লিকেশন একবার শুধু রিডিং দিবেন, কি কি কমপ্লিকেশন তার হয়। ট্রিটমেন্টের শুধু নামগুলো জানবেন। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, যেখানে ওরাল মিল্টিপোসিন বলা আছে। তারপরে ট্রিটমেন্ট এ, ট্রিটমেন্ট বি সোডিয়াম গ্লুকোনেট, ট্রিটমেন্ট সি অ্যাম্পোটেরিসিন বি ডিঅক্সি করে লাইপোজোমাল অ্যাম্পোটেরিসিন বি। এখানে বলা আছে সেকেন্ড লাইন, আপনার দেখেন ইফ দ্য পেশেন্ট ইজ প্রেগনেন্ট, নিচে দেখেন কথা লেখা আছে,
ইফ দ্য পেশেন্ট ইজ প্রেগনেন্ট ড্রাগ অফ চয়েস হচ্ছে লাইপোজোমাল এম্পোটেরিসিন বি। আর পোস্ট কালাদার ডার্মালিশমেনিয়াসিসে পেশেন্টকে সোডিয়াম আপনার স্টিবোগ্লুকোনেট দেওয়া হয়। সোডিয়াম অ্যান্টিমনি গ্লুকোনেট লেখা আছে, এটা মানে হচ্ছে সোডিয়াম স্টিবোগ্লুকোনেট। তো যদি আপনার ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থাকে অ্যাকর্ডিং টু গাইডলাইন, এটা আমরা বই থেকে টেক্সট থেকে নিয়েছি, গাইডলাইন অনুযায়ী ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ফার্স্ট লাইন লাইপোজোমাল এম্পোটেরিসিন বি, মিল্টেফোসিন আর প্যারামাইসিন। তাহলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি গাইডলাইন অনুযায়ী লাইপোজোমাল এম্পোটেরিসিন বি, মিল্টেফোসিন আর প্যারামাইসিন। তাহলে সেকেন্ড লাইন কি? সেকেন্ড লাইন এম্পোটেরিসিন বি ডিঅক্সিকোলেট আর সোডিয়াম স্টিবোগ্লুকোনেট। বুঝতে পারছেন সবাই? সোডিয়াম স্টিবোগ্লুকোনেট। আমরা চলে আসি অত্যন্ত দামি একটা টপিক, তার নাম হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়ার দেখেন চারটা পদ্ধতি, ভাইভেক্স, ওভেল, ম্যালেরিয়া এবং ফেলসিপ্যারাম। ভাইভেক্স, ওভেল, ম্যালেরিয়া এবং ফেলসিপ্যারাম ভালো করে খেয়াল করেন। এই যে তার ভেক্টরের নাম হচ্ছে অ্যানোফিলিস মসকুইটো, এর মধ্যে ফেলসিপ্যারামটা হচ্ছে খারাপের খারাপ। ফেলসিপ্যারামটা হচ্ছে খারাপের খারাপ। প্লাজমোডিয়াম, ভাইভেক্স এবং ওভাল প্লেন এরিয়াতে থাকে, প্লেন ল্যান্ড এরিয়াতে থাকে। ম্যালেরিয়া থাকে সাবট্রপিক্যাল এরিয়া, আর ফেলসিপ্যারাম থাকে হিলি এরিয়াতে। হিলি এরিয়ার যদি মশা হয় খুব খারাপ এবং ম্যালেরিয়া খুব খারাপ করে। দেখেন তার ইনফেক্টিভ ফর্মের নাম হচ্ছে স্পোরোজুয়েট। ইনফেক্টিভ ফর্মের নাম কি? স্পোরোজুয়েট। এটা আমাদের মশা আমাদের শরীরকে সে গিফট করে। আর মশার দেহে সেক্সুয়াল সাইকেল হয়, মানুষের দেহে অ্যাসেক্সুয়াল সাইকেল হয়। এই জন্য মশাকে বলা হয় ডেফিনিটিভ হোস্ট আর মানুষকে বলা হয় আপনার ইন্টারমিডিয়েট হোস্ট। এখন আসেন হিপ্নোজয়েড। একটা প্রশ্ন আসে, হিপ্নোজয়েড এই প্লাজমোডিয়াম, ভাইভেক্স এবং ওভাল হিপ্নোজয়েড ফর্মে থাকতে পারে বা ডরমেন্ট ফর্মে আমাদের বডিতে অনেকদিন থাকতে পারে। তারপরে ম্যালেরিয়া থেকে কি আপনার ফিভার হয়, দেখেন ওভালিতে টার্সিয়ান ম্যালেরিয়া আর ম্যালেরিয়াতে কোয়ার্টার ম্যালেরিয়া হয়। ইনভেস্টিগেশন কি? থিক ফিল্ম, থিন ফিল্ম করতে পারি। এই ব্লাড ফিল্ম এটাকে বলা হয় জিমসা স্টেন। এই ব্লাড ফিল্মকে কি বলা হয়? জিমসা স্টেন। 217 নম্বর পেজে 257 নম্বর পেজে দেখেন একে জিমসা স্টেন বলে। থিক ফিল্ম ফর প্যারাসাইট আর থিন ফিল্ম ফর স্পিসিস ডায়াগনোসিস। ট্রিটমেন্ট ভাইভেক্স হলে আমরা ক্লোরোকুইন দিব, ক্লোরোকুইন হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। আর প্রিমাকুইন দিব টু প্রিভেন্ট রিল্যাপস, যাতে পরবর্তীতে সে রিল্যাপস না ঘটে। আর যদি ফেলসিপ্যারাম হয় আমরা কুইনাইন দিয়ে ট্রিটমেন্ট করবো। কুইনাইনের পাশে লিখে রাখেন এটাকে কিন্তু সবসময় এই ডিএ অথবা ডিএনএসএ দেওয়া হয়, কারণ হাইপোগ্লাইসেমিয়া করার চান্স থাকে। কুইনাইন সালফেট থেকে অ্যান্টিডায়াবেটিক ড্রাগ আবিষ্কার করা হয়েছে। কুইনাইন সালফেট থেকে অ্যান্টিডায়াবেটিক ড্রাগ, বিশেষ করে আপনার এই কুইনিডিন বা এই জাতীয় ড্রাগগুলো, অ্যান্টিডায়াবেটিক ড্রাগগুলো তৈরি করা হয়েছে। এই জন্য একে হাইপোগ্লাইসেমিয়া করতে পারে। এই জন্য কুইনাইন সালফেটকে সবসময় আপনার ডিএ অথবা ডিএনএস এর মধ্যে দেওয়া লাগে। আর যদি আনকমপ্লিকেটেড হয় কোয়ারটেম অথবা আপনার কুইনাইন সালফেট দেওয়া যেতে পারে। ফার্স্ট লাইন কোয়ারটেম, আর্টিমিথার। ঠিক আছে, এখন আসেন যদি পেশেন্ট প্রেগনেন্ট হয়, প্রেগনেন্সিতে থাকে, প্রেগনেন্সিতে কুইনাইন হচ্ছে বেস্ট চয়েস। তবে ক্লোরোকুইন, প্রোগুয়ানিল এই দুটো প্রেগনেন্সিতে সেফ। তাহলে প্রেগনেন্সিতে আপনি ট্রিটমেন্ট কি করবেন? PQC। পিতে হচ্ছে প্রোগুয়ানিল, কিউতে হচ্ছে কুইনাইন আর সিতে হচ্ছে ক্লোরোকুইন। কুইনাইনটা প্রেগনেন্সিতে সেফ। কেমোপ্রোফাইল্যাক্সিস, ক্লোরোকুইন। কেমোপ্রোফাইল্যাক্সিস মানে কোথাও যদি আপনি হিলি এরিয়াতে যাইতে চান, যাওয়ার আগে খেয়ে যাবেন। ক্লোরোকুইন দেখেন 150 মিলিগ্রাম 2 টেপ উইকলি, 150 মিলিগ্রাম 2 টেপ উইকলি। প্রোগুয়ানিল 100 মিলিগ্রাম ডেইলি। তাহলে প্রতি সপ্তাহে দুইটা করে ক্লোরোকুইন খাবেন আর প্রতিদিন একটা করে প্রোগুয়ানিল খাবেন। তারপরে দেখেন ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম ডেইলি। ক্লোরোকুইন রেজিস্ট্যান্স হলে সেই পেশেন্টে যদি ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট হয় তাহলে ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম ডেইলি। আর স্টিন্টেড 1 উইক বিফোর 4 উইক আফটার 1 উইক বিফোর 4 উইক আফটার ট্রাভেল। তো এক সপ্তাহ আগে থেকে খাওয়া শুরু করবেন আর ঘুরে এসে 4 সপ্তাহ পর্যন্ত আপনার এই ওষুধটা গ্রহণ করা লাগবে। আর সেরেব্রাল ম্যালেরিয়া কমপ্লিকেশন কি? যে ABCDEH, এতে অ্যাসিডোসিস, অ্যাকিউট রেনাল ফেলিয়ার, বিহেভিয়ারাল চেঞ্জ, কমা,
কনভালশন, নিতে ড্রাউজি, আর পালমোনারি ইডেমা, তারপরে আপনার হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে। হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করলে এই পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া কেন ডেভেলপ করতে পারে? মূলত কুইনাইন দিলে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। ঠিক আছে, ম্যালেরিয়া সম্পর্কে আমাদের খুব বেশি জানার মতো দরকার নাই, প্রয়োজন পড়ে না। ম্যালেরিয়া অর্গানিজমগুলোর নাম, ম্যালেরিয়ার কোনটাতে কি ধরনের ফিভার হয় এবং ম্যালেরিয়ার ট্রিটমেন্ট, আর কিছু প্রয়োজন নেই। জিমসাস্টিন বা থিক ফিল্ম থিন ফিল্ম আপনি জানলেন, এর বেশি কিছু প্রয়োজন নেই। ট্রিটমেন্টের নামগুলো জানলে ডোজ লাগবে না। আসেন ফাইলেরিয়া, পেজ নম্বর 258। ফাইলেরিয়া সম্পর্কে আমরা তথ্য নিব। এটা একটা খুব মারাত্মক একটা ডিজিজ। উত্তরবঙ্গের নীলফামারী এবং তদীয় অঞ্চলগুলোর মানুষেরা এই অসুখে মাঝে মাঝে ভুগে থাকেন। অর্গানিজমের নাম দেখেন উচেরিডে ব্যাংটোফটি। উচেরিডে ব্যাংটোফটি অ্যাডাল্ট ফর্ম ক্লাসিক্যাল ফাইলেরিয়াসিস করে, আর আপনার বাচ্চা ফর্ম যেটা আছে মাইক্রোফাইলেরি, সেটা অকাল ফাইলেরিয়া করে। তাহলে ক্লাসিক্যাল ফাইলেরিয়া করে ক্লাসিক্যাল ফর্ম মানে অ্যাডাল্ট ফর্ম, আর মাইক্রোফাইলেরি করে আপনার অকাল ফাইলেরিয়া। দেখেন মাইক্রোফাইলেরির 3 নম্বর লাইনে দেখেন একটা কথা লেখা আছে, সে ব্লাড স্রোতের পক্ষে এবং স্রোতের বিপরীত দুই দিকে সে মুভ করতে পারে। ডেফিনেটিভ হোস্ট মানুষ, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে মশা। এখানে দেখেন তার এলিফ্যান্টিয়াসিস করে, আর ল্যাবরেটরি ডায়াগনোসিস সকালে ওষুধ খাইয়ে রাত্রেবেলা স্যাম্পল কালেকশন করা হয়, আর থিক ব্লাড ফিল্ম করা হয়। মূলত থিক ব্লাড ফিল্মের মধ্যে এই মাইক্রোফাইলেরি খোঁজা হয় থিক ব্লাড ফিল্মে। আর ট্রিটমেন্ট অপশন কি? ট্রিটমেন্ট অপশন হচ্ছে ডাইইথাইল কার্বামাজিন। ট্রিটমেন্ট অপশন কি? ডাইইথাইল কার্বামাজিন। আর কিছু লাগবে না পড়া। আপনি চলে আসেন র্যাবিস। র্যাবিস খুবই মানে দামি একটা অর্গানিজম। আমরা আবার বায়োলজিতে আসলাম। র্যাবিস, র্যাবিস আমাদের বডিতে, র্যাবিস ভাইরাস আমাদের বডিতে এসে প্রবেশ করবে কার মাধ্যমে? বাইট অফ ইনফেক্টেড র্যাবিড এনিমেল। র্যাবিসের ইনকিউবেশন পিরিয়ড লিখে রাখেন 9 থেকে 60 দিন, এন্ড ইট ইজ এ বুলেট শেপেড ভাইরাস। র্যাবিস হচ্ছে বুলেট শেপের একটা ভাইরাস। র্যাবিড হচ্ছে বুলেট শেপের ভাইরাস, তার ইনকিউবেশন পিরিয়ড 9 থেকে 60 দিন। র্যাবিড এনিমেল কামড় দিলে নেগ্রিবডি নামের একটা প্যাথোগনোমোনিক ফিচার পাওয়া যায়, নেগ্রিবডি। তো এই নেগ্রিবডিটা ইম্পর্টেন্ট, নেগ্রিবডি নামটা জানা ইম্পর্টেন্ট। আর তার 2 ধরনের ভ্যাকসিন আছে। র্যাবিসের ভ্যাকসিন হচ্ছে আপনার কিল ভ্যাকসিন। মনে রাখবেন কিল ভ্যাকসিন। ভ্যাকসিন নিয়ে আমরা একটা কথা বলবো, যদিও সিলেবাসে নাই, কিন্তু ভ্যাকসিন সম্পর্কে জানাটা আপনার জন্য জরুরি। আমাদের ইপিআই শিডিউলে 10টা রোগের ভ্যাকসিন দেওয়া হয়, সেগুলো সম্পর্কে জানাটা আমাদের জরুরি। ভ্যাকসিন নিয়ে আমরা ক্লাসের শেষে কথা বলবো, আপনি নোট করে নেবেন। আমাদের সেটা নাই, কারণ সিলেবাসে নাই। তো প্রি এক্সপোজার প্রোফিল্যাক্সিস আছে, 3টা ডোজ দেওয়া লাগে, 0, 7, 21 অথবা 28 ডেজ। আর পোস্ট এক্সপোজার প্রোফিল্যাক্সিস 5টা ডোজ দেওয়া লাগে। হাসপাতালে সরকারি সাপ্লাই থাকলে 4টা দেওয়া হয়, আর কিনে দিলে 5টা দেওয়া হয়। হাসপাতালে সরকারি সাপ্লাই 0 আর 3 দুটো একসাথে দেওয়া হয়, বুঝতে পারছেন? আর সবচেয়ে ভালো ভ্যাকসিন হচ্ছে 3 নম্বরটা অ্যাভেলেবল ভ্যাকসিন, দেখেন সি, হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন। এটা সবচেয়ে ভালো এবং এটাই গভর্নমেন্ট সাপ্লাই এখন দেয়। ইন্নামাল মাগনা ওয়া ইন্নামাল ফ্রি। তো এখন যাই আমরা পরবর্তী কথা, এইচআইভি আর এইডস সম্পর্কে জানবো। দেখেন পেজ নাম্বার 259, এইচআইভি আর এইডস। এইচআইভি হচ্ছে একটা রেট্রো ভাইরাস। কি ধরনের ভাইরাস? রেট্রো ভাইরাস। কারণ কি? তার মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে। এইচআইভির মাঝে কি এনজাইম আছে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। কি এনজাইম বলেন? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম মানে রিভার্স ঘটনা ঘটায়, উল্টা ঘটনা ঘটায়। এই জন্য এর নাম হচ্ছে রেট্রো ভাইরাস। নাম কি? রেট্রো ভাইরাস। তারপরে দেখেন মোড অফ ট্রান্সমিশন। মোড অফ ট্রান্সমিশন হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিশনের মাধ্যমে যায়, ম্যান টু ম্যান। ভার্টিক্যাল ট্রান্সমিশন, প্যারেন্টাল ট্রান্সমিশন, থ্রো স্যালাইভা। এই স্যালাইভা শব্দটা নতুন আসছে। তা আমাদের দরকার ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে কোন কোন অর্গানিজম যায়? এইচআইভি, HTCLV, একটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস। এই 3টা অর্গানিজম যায়, 3টা ভাইরাস যায়। একটা হচ্ছে স্টেফিলোকোকাস অরিয়াস। তাহলে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে এই 4টা অর্গানিজম যায়। এইচআইভি, হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস। এর দুটোর নামই হচ্ছে রেট্রো ভাইরাস। তারা 2 ভাই। সাইটোমেগালো ভাইরাস আর একটা হচ্ছে স্টেফিলোকোকাস অরিয়াস, এর একটা ব্যাকটেরিয়া, বুঝতে পারছেন? এরপরে দেখেন প্রাইমারি ইনফেকশন কি কি আছে? ফিভার, সিম্পল একদম ফিভার, ফেরিনজাইটিস, মাইলজিয়া, এইসব হলে তার প্রাইমারি ইনফেকশন। সিম্পটোমেটিক ডিজিজ সে কি কি করতে পারে? ওরাল হেয়ার লিউকোপ্লাকিয়া করে, একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন। রিকারেন্ট অরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, রিকারেন্ট ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসিস, ওয়েট লস,
ক্রনিক ডায়রিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি, এইসব সে করবে, টিবি লাইক ফিচারগুলো করবে। এটা হচ্ছে সিমটোমেটিক ডিজিজ। এই পেশেন্টের অপরচুনিস্টিক ইনফেকশনগুলো খুব বেশি বেশি হয়। ইম্পর্টেন্ট মেজর ক্রাইটেরিয়া ফর ক্লিনিক্যাল ডায়াগনোসিস দেখেন, বারবার তার অপরচুনিস্টিক ইনফেকশনগুলো হচ্ছে, তার মেলিগনেন্সি লাইক ফিচার ডেভেলপ করছে, অনেক দিন ধরে ডায়রিয়া, অনেকদিন ডায়রিয়া, এর মূল কজ হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়াম। এর পেশেন্টের ওয়েট লস আছে। এই ফিচারগুলো থাকে যদি থাকে, আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা তাকে চিন্তা করি কয়েকটা ডিজিজ। 1 নাম্বার হচ্ছে টিবি, 2 নাম্বার মেলিগনেন্সি, 3 নাম্বার এই হচ্ছে এইচআইভি। বুঝতে পারছেন? এইচআইভির এই থাকে, যেহেতু ইনফেকশন ডিজিজ, আমরা এই অপরচুনিস্টিক ইনফেকশন বেশি বেশি হবে এবং এই পেশেন্টকে নিয়ে আত্মীয় স্বজন একদম অতিষ্ঠ হয়ে যাবে, অনেক খাবে, তারপরেও তার হবে না। কি কি প্রোটোজোয়া ডায়রিয়া করে দেখেন, টক্সোপ্লাজমা, ক্রিপ্টোস্পোরিডিয়ামের ডায়রিয়া হয়, মাইক্রোস্পোরিডিয়া, লিশমেনিয়া, আইসোস্পোরা বেলি, এগুলা তাকে ডায়রিয়া করে বেশি বেশি। ভাইরাস কারা কারা? মূলত হারপিস ভাইরাস, মূলত হারপিস ভাইরাসগুলো তার ওষুধগুলা করে। ফাঙ্গাস, আপনার ফাঙ্গাসের মধ্যে একটা নাম মনে রাখবেন মূলত, সেটা হচ্ছে নিমোসিস্টিস জিরোবিসি বা নিমোসিস্টিস কেরিনি। ফাঙ্গাসের মধ্যে দেখেন লেখা আছে নিমোসিস্টিস জিরোবিসি বা নিমোসিস্টিস কেরিনি। ক্রিপ্টোককাস নিওফরমেন্স, ক্যান্ডিডা তো হতেই পারে। বুঝতে পারছেন? এরপরে আসেন ব্যাকটেরিয়ার মধ্যে সালমোনেলা, মাইক্রোব্যাকটেরিয়াম, টিবি, এগুলো করতে পারে। তো এই নামগুলোর সাথে, এই অর্গানিজমের সাথে CD4 কাউন্টের একটা সম্পর্ক আছে। CD4 কাউন্ট সেটা আমাদের এই ছোট বিসিএস পরিসরের জন্য প্রয়োজন নাই। ডেভিডসনের একটা চার্ট আছে। ইনভেস্টিগেশন ফর এইচআইভি ইনফেক্টেড পেশেন্ট, প্রথমে ওয়েস্টার্ন ব্লাড টেস্ট করা হয়, এলাইজা, ওয়েস্টার্ন ব্লাড টেস্ট, আর পিসিআর করা হয়, নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট। আর বেসলাইন ইনভেস্টিগেশন যা আছে, ভাইরাল লোড দেখা, হেপাটাইটিস বি, বাকিগুলো সেকেন্ডারি ইনফেকশন দেখা হয়। এই যে ওয়েস্টার্ন ব্লাড কি ধরনের টেস্ট পরীক্ষায় আসতে পারে দেখেন। ব্লাড টেস্ট 3 ধরনের আছে। সাউদার্ন, নর্দার্ন, ওয়েস্টার্ন। সাউদার্নে দেখা হয় ডিএনএ, নর্দার্নে দেখা হয় আরএনএ, এটা দেখা হয় প্রোটিন। তাহলে এখানে যদি আমরা একটা ও লাগাই দেই, তাহলে কি হয়? স্নো এস মানে সাউদার্ন, ডিএনএ, নর্থের এন নর্থ, আরএনএ, ও কাটাকাটি থাকলো, ডাব্লিউ তে পি মানে প্রোটিন। ওয়েস্টার্ন ব্লাড টেস্ট একটা প্রোটিন টেস্ট। বুঝতে পারছেন? তাহলে এলাইজা করা হয়, ওয়েস্টার্ন ব্লাড টেস্ট করা হয় এবং নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট করা হয় এই পেশেন্টকে ডায়াগনোসিস করার জন্য। এইটা খুব ইম্পর্টেন্ট। মূলত ওয়েস্টার্ন ব্লাডে কি দেখা হয় এটা পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট। তারপরে অনেক কথা আছে, সোশিও বিহেভিয়ারাল ফ্যাক্টরস ইনভলভ ইন দ্য স্প্রেড অফ এসটিডি, কি কি আছে এটা আসলে মুখস্থ করানোর প্রয়োজন নেই। এটা আপনি একবার রিডিং দিলেই হবে কিভাবে এটা মানে ছড়ায় আমাদের বডিতে, আমাদের কমিউনিটিতে কিভাবে স্প্রেড হয়। তারপরে আসেন কন্ট্রোল মেজার্স অফ এইচআইভি বা এইডস এর কন্ট্রোল মেজার্স, প্রিভেন্টিভ মেজার্স, হেলথ এন্ড সেক্স এডুকেশন, তারপরে প্রিভেনশন অফ ব্লাড বর্ন ডিজিজ গুলো আমরা প্রিভেন্ট করবো, কন্ট্রোল অফ প্রস্টিটিউশন, সোশ্যাল ওয়েলফেয়ার মেজার্স, রিলিজিয়াস রুল অ্যাভয়েড করা। অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট গুলো আছে, ড্রাগ কি ইউজ করা যায় অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টের মধ্যে দেখেন। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয়াস রিভার্স ট্রান্সক্রিপশন ইনহিবিটর, এনআরটিআই, জিডুবুডিন, ডিডানোসিন, লেমিবুডিন এগুলো দেওয়া হয়। প্রোটিয়েজ ইনহিবিটর, ইন্ডিনাভিন, এটা পরীক্ষায় মানে একাডেমিক পরীক্ষাগুলোতে আসে। প্রোটিয়েজ ইনহিবিটর কি কি আছে দেখেন। আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, দেখেন ইন্ডিনাভির, লোপিনাভির আর দারুনাভির, এই নামগুলো মনে রাখলেই হবে। এনএনআরটিআই কি, নেভিরাপিন, ইফিভিরেন্স, এই নামগুলো। আর স্পেসিফিক প্রোফাইলাক্সিস গুলো যেগুলো আপনার আনটিল মোর ইফেক্টিভ অ্যান্টিভাইরাল থেরাপি বিকামস অ্যাভেলেবল। হার্ট থেরাপি মূলত তার ট্রিটমেন্ট অফ চয়েস, হার্ট থেরাপি, হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। এখনো তো ডেফিনেট কোনো ট্রিটমেন্ট আসে নাই, এইগুলাই সাপোর্টিভ মেজারমেন্টে দেওয়া লাগবে। প্রাইমারি হেলথ কেয়ার, মাদার চাইল্ড হেলথ কেয়ার। তো মায়ের যদি থাকে এইচআইভি থাকে, বাচ্চাকে এসে ব্রেস্ট মিল্ক খাওয়াইতে পারবে না, ঠিক আছে। ফ্যামিলি প্ল্যানিং এবং এডুকেশন দেওয়া লাগবে। আমরা আলোচনার কন্টিনিউশন এখন আসি লেপ্রোসি সম্পর্কে। দেখেন লেপ্রোসির ক্লাসিফিকেশন, পসিবেসিলারি, একটা আছে মাল্টিবেসিলারি। 5 বা তার কম যদি লেশন হয় তাকে আমরা বলি পসিবেসিলারি, 5 এর বেশি হলে তাকে আমরা বলি মাল্টিবেসিলারি লেপ্রোসি। ট্রান্সমিশন এটা আপনার এই ইয়ের মতো করে ট্রান্সমিট হয়, প্রলং কন্ট্যাক্ট উইথ লেপ্টোমেটাস, লেপ্রোসির পেশেন্টের সাথে যদি কন্ট্যাক্টে থাকে তখন এই অর্গানিজম দ্বারা করতে পারে। আর কার্ডিনাল ফিচার্স অফ লেপ্রোসি 3টা স্টার দেন। স্কিন লেশন থাকে,
তার পেরিফেরাল নার্ভটা ঠিক হয়ে যেতে থাকে, সেন্সেশন কমতে থাকে আস্তে আস্তে, আর স্মেয়ারের মধ্যে আমরা অ্যাসিড ফাস্ট বেসিলাই পাবো। তিনটার যে কোনো দুইটা হইলে আমরা লেপ্রোসি ডায়াগনোসিস করে ফেলতে পারি। কার্ডিনাল ফিচার। এরপরে আসেন পেজ নাম্বার 261, টিউবারকুলার লেপ্রোসি আর লেপ্রোমেটাস লেপ্রোসি। টিউবারকুলার লেপ্রোসি কি জিনিস? টিউবারকুলার লেপ্রোসি যেখানে সেল মেডিয়েটেড ইমিউনিটিটা ভালো। এই টিউবারকুলার মানে কিন্তু টিউবারকুলোসিস নয়, টিউবারকুলার একটা টার্ম দেওয়া হয়েছে যেখানে সেল মেডিয়েটেড ইমিউনিটি ভালো। এর আরেকটা নাম হচ্ছে পসিবেসিলারি লেপ্রোসি, যেখানে লেশন কম থাকবে এবং পেশেন্টের হাইপোপিগমেন্টেড এরিয়া উইথ থিক এন্ড সুপারফিশিয়াল নার্ভ অ্যানাস্থেসিয়া মানে থাকবে এবং এই লেশনের সংখ্যা কম থাকবে। অ্যাসিড ফাস্ট বেসিলাই কম পাওয়া যাবে এবং মানে 5-এর কম থাকবে লেশন সংখ্যা। আর লেপ্রোমেটাস লেপ্রোসি হচ্ছে শরীরের মধ্যে সেল মেডিয়েটেড ইমিউনিটি একেবারে দুর্বল হয়ে গেছে, সেই রোগীর শরীরের মধ্যে এটা স্প্রেড করছে এবং এত বেশি পরিমাণে অ্যাসিড ফাস্ট বেসিলাই আছে, সেই পেরিফেরাল নার্ভকে ড্যামেজ করতে করতে পেইনফুল একটা কন্ডিশন তৈরি করছে, তার নাম ইরেথেমা নোডোসাম লেপ্রোসাম। ইরেথেমা নোডোসাম এবং লেপ্রোসাম। তারপরে আসেন রিঅ্যাকশনস ইন লেপ্রোসি। লেপ্রোসির রিঅ্যাকশনগুলো পরীক্ষা প্রশ্ন আসতে পারে। ইরেথেমা নোডোসাম লেপ্রোসাম কোন দাঁতে ঘটে? লেপ্রোমেটাস লেপ্রোসিতে ঘটে। লেপ্রোমেটাস লেপ্রোসির ফিচার কিন্তু সেল মেডিয়েটেড ইমিউনিটি একদম নাই হয়ে যায়। তাহলে লেপ্রো রিঅ্যাকশন টাইপ 1, টাইপ 2 তে আমরা একটু আসি। টাইপ 1টা হচ্ছে সেল মেডিয়েটেড টাইপ 1 এবং এর ট্রিটমেন্ট মাত্র একটা, এটা বডিতে কম স্প্রেড হয় তবে পেইনফুল। আর টাইপ 2টা হচ্ছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড এবং এটা আমাদের বডিতে স্প্রেড অনেক বেশি পরিমাণে হয় এবং এর ট্রিটমেন্ট দুইটা। তাহলে টাইপ 1 এর ট্রিটমেন্ট একটা, টাইপ 2 এর ট্রিটমেন্ট কয়টা? দুইটা। টাইপ 1 এর ট্রিটমেন্ট কি? টাইপ 1 এর ট্রিটমেন্ট শুধু স্টেরয়েড। আর টাইপ 2 তে কি ট্রিটমেন্ট? স্টেরয়েড দেওয়া লাগবে এবং থেলিডোমাইড দিতে হবে। স্টেরয়েড এবং থেলিডোমাইড মানে টাইপ 1 এর ট্রিটমেন্ট একটা, টাইপ 2 তে ট্রিটমেন্ট কয়টা? দুইটা, স্টেরয়েড এবং থেলিডোমাইড। মনে থাকবে? এখন আসেন আমাদের পরবর্তী কথা যে এই পেশেন্টের ট্রিটমেন্ট অপশনটা কি। আরেকটা কথা আছে, ফোম সেল নামে একটা টার্ম আপনি পাবেন, ফোম সেল। ফোম সেল কি জিনিস? ম্যাক্রোফেজের ভিতরে যদি আপনি ফ্যাট ঢুকাই দেন, সেই সেলকে বলা হয় ফোম সেল। আর ট্রিটমেন্ট কি? ডিসিআর। ট্রিটমেন্ট কি বলেন? ডিসিআর। ডিসিআর মানে কি? ড্যাপসন, ক্লোফাজিমিন, রিফাম্পিসিন। ডিসিআর মানে কি বলেন? ড্যাপসন, ক্লোফাজিমিন এবং রিফাম্পিসিন। ডিসিআর মানে ড্যাপসন, ক্লোফাজিমিন এবং রিফাম্পিসিন কম্বিনেশন একটা বার রিং দিবেন, দেখেন ক্রিপলিং অফ হ্যান্ড, হাত ক্রিপল হয়ে যাবে, মানে প্রতিবন্ধীর মতো হাত হয়ে যাবে। লস অফ ডিজিটস, ডিস্টাল এক্সট্রিমিটি, কোন ডিজিট লস হতে পারে, আঙ্গুল মানে ক্ষয় হয়ে যেতে পারে, টেস্টিকুলার অ্যাট্রফি অর্কাইটিস থাকতে পারে, এজোস্পার্মিয়া হতে পারে পেশেন্টের। তারপর কি? ব্লাইন্ডনেস, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, ব্লাইন্ডনেস এবং রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন তার হতে পারে। আরেকটা কম্বিনেশন লিখতে পারেন স্যাডেল নোজ, নাকটা বসে দিতে পারে, স্যাডেল নোজ। ঠিক আছে? এরপরে দেখেন কলেরা। আমরা চলে আসি পরবর্তী 268 নম্বর পেজ, কলেরা। কলেরাতে চলে আসি 261 নম্বর পেজ, কলেরা। আগাইতে হবে নাকি? কলেরা দেখেন, কলেরার অর্গানিজম গুলো, অর্গানিজম হচ্ছে ভিব্রিও কলেরি। কলেরা তৈরি করা অর্গানিজমের নাম কি? ভিব্রিও কলেরি। কলেরা অর্গানিজমটা দেখতে কেমন? কমা শেপেড। কমা শেপেড অর্গানিজম আর কি কি আছে? কমা শেপেড অর্গানিজম কি কি আছে? ভিব্রিও কলেরি, হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা আছে ক্যাম্পেলিব্যাক্টার জেজুনি। কমা শেপেড অর্গানিজম তিনটা, ভিব্রিও কলেরি, হেলিকোব্যাক্টার পাইলোরি আর একটা হচ্ছে ক্যাম্পেলিব্যাক্টার জেজুনি। এই যে এই ভিব্রিও কলেরি বা কলেরা, এটা ফিকো ওরাল ট্রান্সমিশন হয় এবং কলেরা সিকটা ডেভেলপ করতে পারে চিলড্রেনদের। এবং অ্যানিমাল রিজার্ভার্স হচ্ছে মেইনলি শেলফিশ থেকে আসতে পারে, শেলফিশ নট সেলফিশ, স্বার্থপর নয়। তারপরে দেখেন এপিডেমিক কলেরা ইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ 0139, এটা একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে 0139 1820 সালে এই অ্যাটাকটা হয়েছিল। 1820 সালে দেখেন, আমরা কয়েকটা শতাব্দীর জানি। 1720 সালে কি হয়েছিল? এপিডেমিক প্লেগ। 1820 সালে কি হয়েছিল? কলেরা। 1920 সালে কি হয়েছিল? সোয়াইন ফ্লু। আর 2020 সালে কি হয়েছে? করোনা। 2019 সালে শুরু হয়েছে কোভিড-19। বুঝতে পারছেন? এই হচ্ছে শতাব্দীর
সেরা সেরা কয়েকটা মহা দুর্যোগ। তো আপনি এই মহা দুর্যোগের এই সময়টা আপনি বসবাস করছেন 2020 সাল, হয়তো বা ইতিহাসে আপনার নাম লেখা হবে না। চিকিৎসকরা ফ্রন্টলাইনার্স হিসেবে কাজ করছে এবং জীবন বাজি রেখে মৃত্যুকে আলিঙ্গন করে মৃত্যুবরণ করে নিয়েছে অনেকেই, হয়তো বা ইতিহাসে তাদের নাম লেখা হবে না। তবে ঘরে ঘরে কিষানের বুকে সবাই চিকিৎসক হতে চাইবে, প্রতিটা ঘরে ঘরে ডাক্তার হতে চাইবে এবং আমাদের সরকার যেভাবে ঘরে ঘরে ডাক্তার গড়ে তোলার পদক্ষেপ নিয়েছেন সেটা একসময় সফল হবে ইনশাআল্লাহ। তো আমরা যেতে চাই পরের কথায়, কলেরা রোগীদের মেন সমস্যাটা কি? ডান পাশে দেখেন আপনাদের পেজ নাম্বার 261-তে কলেরা রোগীর মেন সমস্যা হচ্ছে 3 নম্বর পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে রোগী মারা যায় কেন? ডিহাইড্রেশন। রোগী মারা যায় মূলত ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে। রোগী কেন মারা যায়? ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে। এই ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ট্রিটমেন্ট কি? ফ্লুইড দেয়া। তাহলে কলেরা রোগীর ট্রিটমেন্ট কি? ফ্লুইড এবং ফ্লুইড। এটা আপনাদের পেরিফেরিতে যারা কাজ করবেন এই রোগীগুলো প্রায়ই আসে হাসপাতালে এবং প্রতিদিনই আপনি অ্যাডমিশনে 2-4টা রোগী এরকম পাবেনই। এই রোগীদের ট্রিটমেন্ট অপশন ফ্লুইড এবং ফ্লুইড। এরপরেও পেশেন্ট অ্যাটেন্ডেন্ট জিজ্ঞেস করলে কি দিব? ফ্লুইড। এরপরে কি? ফ্লুইড। তারপরে কি? ফ্লুইড। এবং শেষে কি? ফ্লুইড। ঠিক আছে? এই রোগীর পরে দেখেন পরের লাইনটা কি লেখা আছে, লাস্ট কথাটা, এবং রোগী 7 দিন পরে এমনি ভালো হয়ে যায়। যদি থাকে নসিবে আপনি ভালো হইবে। তবে অ্যান্টিবায়োটিকের রোল আছে এখানে। এজিথ্রোমাইসিন দ্বারা ট্রিটমেন্ট করা হয়। ঠিক আছে? এজিথ্রোমাইসিন দ্বারা ট্রিটমেন্ট করা হয়, 2টা ট্যাবলেট একসাথে খাওয়াইতে হয় এবং পরে আস্তে আস্তে আরো ট্রিটমেন্ট করা হয়। এই পেশেন্টের রাইস ওয়াটারি স্টুল ডেভেলপ করে, এই জন্য রাইস স্যালাইন এখানে খুব ভালো কাজ করে। রাইস স্যালাইন যদি ঠিকমতো তাকে ফ্লুইড রিসাসিটেট করা না যায়, পেশেন্টের রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে, কার্ডিয়াক ফেলিওর ডেভেলপ করতে পারে। মর্টালিটি কিন্তু উইদাউট ট্রিটমেন্ট 40% মর্টালিটি পেশেন্ট একে ডেভেলপ করে এবং অ্যাসিডোসিস ডেভেলপ করে রোগী খুব খারাপ হয়ে যেতে পারে। ডায়রিয়াল ডিজিজ একটা সিলেবাসের টপিক, দেখেন পেজ নম্বর আমাদের এখানে ডায়রিয়াল ডিজিজ পেজ নম্বর 262-তে আমরা লিখেছি ডায়রিয়াল ডিজিজ, ইনফেক্টিভ ডায়রিয়া, নন ইনফেক্টিভ ডায়রিয়ার কজ গুলা, তারপরে ব্লাডি ডায়রিয়ার কজ জানলেই চলবে, ইনফেকশন ডিজিজ, ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপরে টক্সিন মেডিকেল ডিজিজ গুলা কি কি আছে, প্যারাসাইটের মধ্যে দেখেন এন্টামিবা হিস্টোলাইটিকা, জিআরডি আর ক্রিপ্টোস্পোরিডিয়াম। ক্রিপ্টোস্পোরিডিয়ামের সাথে কার সম্পর্ক? এইডস এর সম্পর্ক, এইচআইভির সম্পর্ক আছে। নন ইনফেকশাস কজ অফ ডায়রিয়া কি? এটা ট্রিপল স্টার দেন, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, তারপরে দেখেন ইরিটেবল বাউল সিনড্রোম, থাইরয়েডক্সিকোসিস, ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস কিভাবে হয়? থাইরয়েডক্সিকোসিস রোগীরা প্রেজেন্টই করে তার ডায়রিয়া হয়, মাঝে মাঝে তার ডায়রিয়া হয় এবং সে ডায়রিয়া নিয়ে আসে। আর হাইপোথাইরয়েডিজমের রোগীগুলো প্রেজেন্ট করে কনস্টিপেশন নিয়ে, কি উল্টা ব্যাপার স্যাপার। তারপরে ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টে কি হয়? ইনসুলিনের অভাবে জিআইটির মোটিলিটি কমে যায়। জিআইটির মোটিলিটি না কমলে খাবারের হজম ঠিকমতো হয় না। অনেক ডায়াবেটিসের পেশেন্ট আছে মেটফরমিন খান, তাদেরও জিআইটি আপসেট নিয়ে আসে। বাওয়েল ম্যালিগন্যান্সি হলে তো তার বাওয়েলের ফেলিওর ডেভেলপ করে ডায়রিয়া হবে। এনএসাইড, সাইটোটক্সিক ড্রাগ, অ্যান্টিবায়োটিক, পিপিআই, ভালো করে খেয়াল করেন। এনএসাইডে ডায়রিয়া হতে পারে। সাইটোটক্সিক ড্রাগ, অ্যান্টিবায়োটিক, পিপিআই। অ্যান্টিবায়োটিক কারা ডায়রিয়া করে? দেখেন ভালো করে, অ্যান্টিবায়োটিক কারা ডায়রিয়া করে? ক্লিন্ডামাইসিন, সেকেন্ড and third generation cephalosporin, ampicillin, fluoroquinolone। ঠিক আছে? এই অ্যান্টিবায়োটিকগুলো ডায়রিয়া করে, খুব ইম্পর্টেন্ট এই নামটা। এই অ্যান্টিবায়োটিকগুলো ডায়রিয়া করে। পিপিআই দেখেন ভালো করে, প্রোটন পাম্প ইনহিবিটর ডায়রিয়া রোগীকে আমরা দিব না, এটা ডায়রিয়াকে অ্যাগ্রাভেট করে, বাড়ায়। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এই নন ইনফেকশাস কজগুলো ট্রিপল স্টার। আর অ্যান্টিবায়োটিকের নামগুলো আপনি লিখে নেন। অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, এর অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়ার সাথে একটা অর্গানিজমের সম্পর্ক আছে, সেই অর্গানিজম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল এই অর্গানিজমগুলো, এই অ্যান্টিবায়োটিকগুলোর সাথে একটা অর্গানিজমের সম্পর্ক, তার নাম ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল। এই কন্ডিশনের আরেকটা নাম হচ্ছে সিউডোমেমব্রেন কোলাইটিস। তাহলে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া আরেকটা নাম কি? সিউডোমেমব্রেন কোলাইটিস। আর ব্লাডি ডায়রিয়ার কজগুলো দেখেন এন্টেরো ইনভেসিভ ইকোলাই, এন্টেরো ইনভেসিভ ইন্টেস্টাইনকে ইনভেস্ট করবে ইকোলাই, ব্লাড আসবে। শিগেলা, নন টাইফয়েড সালমোনেলা, টাইফয়েড তো হেন্ড্রিক ফিভার করে, নন টাইফয়েড সালমোনেলা, ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল আর এন্টামিবা হিস্টোলাইটিকা।
এই যে এখানে আপনাকে 6টা নাম দেওয়া হলো, 6টার নামও ট্রিপল স্টার, 3টা স্টার পাওয়ার যোগ্যতা রাখে। এরপরে পেজ নম্বর 263-তে আসেন, দেখেন ক্রনিক ও রিল্যাপসিং ডায়রিয়ার কজগুলো এখানে আমরা দিয়েছি। ক্রনিক ও রিল্যাপসিং ডায়রিয়ার কজগুলা, ক্রনিক ও রিল্যাপসিং ডায়রিয়ার কজ, ক্রনিক এবং রিল্যাপসিং ডায়রিয়া এটা আমরা ডেভিডসন থেকে নিয়েছি, ডেভিডসন থেকে নিয়ে আমরা আপনাকে দিয়েছি। এই ক্রনিক ও রিল্যাপসিং ডায়রিয়ার কজের মধ্যে আপনি ক্রনিক, ম্যালঅ্যাবজর্পশন এবং স্মল, এই এর মধ্যে আপনি শুধুমাত্র কজগুলো জানবেন, সাম কজ। ক্রনিক ডায়রিয়ার কজ কি? ইনফ্লামেটরি বাউল ডিজিজ, কোলনকে ধরে। মাইক্রোস্কোপিক কোলাইটিস, মূলত কোলনের যে কোনো সমস্যা হলে তার নাম হচ্ছে এই ক্রনিক ডায়রিয়া। ম্যালঅ্যাবজর্পশন, ম্যালঅ্যাবজর্পশন প্যানক্রিয়াটিক কজ হতে পারে, এন্টারোপ্যাথিক কজ হতে পারে, লিম্ফেঞ্জিএক্টেসিয়া হতে পারে। ম্যালঅ্যাবজর্পশন, ম্যালঅ্যাবজর্পশন লিম্ফেঞ্জিএক্টেসিয়া কেন বলছে? কারণ লিম্ফ নোডগুলো ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করে। যদি লিম্ফ নোডের সমস্যা হয় তাহলে ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করবে না, ডায়রিয়া হয়ে যাবে। ফ্যাট ইয়ের সাথে স্টুলের সাথে মিশে বের হয়ে যাবে, তার নাম স্টিটোরিয়া। আর প্যানক্রিয়াটিক কজ, প্যানক্রিয়াটিক যদি ফ্লুইড সিক্রেশন না আসে তখন অ্যাবজর্পশন হবে না। আর এন্টারোপ্যাথি, ইন্টেস্টাইন যদি নিজে নিজে কোনো সিক্রেশন না করে তখন ডায়রিয়া হবে। আর স্মল বাউল, স্মল বাউল মানে কি? স্মল ইন্টেস্টাইন, ডিডেনাম, জেজুনাম, আইলিয়াম, সেখানকার যে কোনো ডিজিজ হলে তখন তার নাম হবে আপনার স্মল বাউল কজ। সুতরাং আমাদের এটা মুখস্থ করার প্রয়োজন নেই। কোলনিক কজ, কোলনে কোনো সমস্যা হলে কোলনিক কজ। ম্যালঅ্যাবজর্পশন, প্যানক্রিয়াস জুস বের করে, ইন্টেস্টাইন জুস বের করে, সেখানকার প্রবলেম হলে প্যানক্রিয়াটিক কজ এবং লিম্ফেঞ্জিএক্টেসিয়া হলে। আর স্মল বাউল কজগুলো কি কি? স্মল বাউল মানে ডিডেনাম, জেজুনাম, আইলিয়াম ডিজিজগুলো হচ্ছে স্মল বাউল কজ। এখন আসেন আমরা নিচে দেখেন স্টার দিয়ে দুইটা ভ্যাকসিনের কথা লিখেছি। এখানে ভ্যাকসিনের একটা নোট লেখে, সেখানে ভ্যাকসিন সম্পর্কে আপনি লিখবেন। আমাদের একটা 2 ভাগে ভাগ করে নেবেন পাতাটাকে, লিখবেন লাইভ ব্যাকটেরিয়াল ভ্যাকসিন, ব্যাকটেরিয়াল ভ্যাকসিন। ব্যাকটেরিয়াল ভ্যাকসিন 1 নাম্বার হচ্ছে অ্যাসেলুলার ভ্যাকসিন, অ্যাসেলুলার। এ টক্সয়েড, পাশে লিখবেন ফর্মড অনলি বাই টক্সিক বাট নো লিভিং or killed organism। কি কি আছে? এক্সাম্পল ডিপিটি, ডিপিটি, ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস। কি কি আছে? ডিপিটি, ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস। ঠিক আছে? এই যে এর মধ্যে পি পার্টোসিস, এটার কিন্তু কিল ভ্যাকসিনও আছে, কিল ভ্যাকসিন অ্যাভেলেবল অলসো। তাহলে এর কিল ভ্যাকসিন অ্যাভেলেবল। তারপরে বি নাম্বার আসেন, ক্যাপসুলার ভ্যাকসিন। ক্যাপসুলার ভ্যাকসিন formed by capsule, by capsule of bacteria। তাহলে ব্যাকটেরিয়া শুধু ক্যাপসুল দ্বারা তৈরি। এই ব্যাকটেরিয়ার ক্যাপসুলের মধ্যে কোনো অর্গানিজম থাকবে না, শুধু ক্যাপসুল থাকবে, তাহলে কোনো অর্গানিজম থাকবে না। এই জন্য বলা হচ্ছে অ্যাসেলুলার ভ্যাকসিন। কি কি আছে? এমপিএইচ অফ সালমা, এমপিএইচ অফ সালমা মানে মেনিনগোকক্কাস, নিউমোকক্কাস, হেমোফাইলাস। মেনিনগোকক্কাস, নিউমোকক্কাস, একটা আছে হেমোফাইলাস। আর সালমা মানে সালমোনেলা। সালমা মানে কি? সালমোনেলা। মনে রাখবেন সালমোনেলা এই অর্গানিজমটার লাইভ ভ্যাকসিনও আছে, আবার ক্যাপসুলার ভ্যাকসিন আছে। তাহলে সালমোনেলা লাইভ ভ্যাকসিন আসলেও ট্রু, ক্যাপসুলার ভ্যাকসিন আসলেও ট্রু, মনে থাকবে। এরপরে আসেন লাইভ ভ্যাকসিন কারা? 2 নম্বর ব্যাকটেরিয়ার লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন মনে রাখবেন ফাস্টিং ব্লাড সুগার, এফডিএস। এফ মানে ফ্রান্সিসেলা, বি মানে বিসিজি, এস মানে সালমোনেলা। তাহলে 3 নম্বর কি? কিল্ড। রেস্ট অফ অল ব্যাকটেরিয়ার বাকি সবাই কিল্ড। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাকসিন। এখন আসেন
ভাইরাল ভ্যাকসিন, ভাইরাল ভ্যাকসিন। এক নম্বর হচ্ছে কিল্ড, মনে রাখবেন হেপাটাইটিস এ ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, ইনএক্টিভেট পোলিও, জাপানিজ এনকেফালাইটিস, রেবিস। এটা মনে রাখার জন্য বলি আমরা HIJRA, হিজরা। তাহলে ভাইরাসের কিল ভ্যাকসিন কারা? হিজরা। ভাইরাসের কিল ভ্যাকসিন কে? হিজরা, HIJRA, হেপাটাইটিস এ ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, জাপানিজ এনকেফালাইটিস, রেবিস। ঠিক আছে, এখন আসেন 2 নম্বর একটা গুরুত্বপূর্ণ তথ্য, তার নাম হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন। হেপাটাইটিস বি ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, তারপরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ভেরিসেলার জোস্টার ভাইরাস, ডেঙ্গু। এই 5টা, এটা পরীক্ষায় খুব আসে, ট্রিপল স্টার। সাব ইউনিট ভ্যাকসিন কারা কারা আছে? আরেকটা নাম হচ্ছে রিকম্বিনেন্ট ভ্যাকসিন। সাব ইউনিট ভ্যাকসিন আরেকটা নাম কি? রিকম্বিনেন্ট ভ্যাকসিন। এখন পরীক্ষায় আসতে পারে ইনফ্লুয়েঞ্জা, এখানেও লেখছেন ওইখানেও লেখছেন, ঘটনা কি? দেখেন ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জার 3 ধরনের ভ্যাকসিন আছে, লাইভ, কিল্ড, সাব ইউনিট। লাইভও আছে, কিল্ডও আছে, সাব ইউনিট আছে। আরেকটা কথা মনে রাখবেন, ওরাল পোলিও যদি বলে তাহলে লাইভ বলবেন, আর আইপিভি বললে কিল বলবেন। বাট শুধু পোলিও যদি বলে, পোলিও ওরালও নাই, শুধু পোলিও বললে ওরালও নাই, আইপিভিও নাই, তাহলে আনসার কি? লাইভ এন্ড কিল বোথ। ঠিক আছে, এই হলো ভাইরাল ভ্যাকসিন নিয়ে আলোচনা। এই যে আমরা ভাইরাসের 4টা তথ্য দিলাম আপনাকে, এই 4টা তথ্যের পরে বাকি সকল ভাইরাল ভ্যাকসিন লাইভ ভ্যাকসিন। বাকি সকল ভাইরাল ভ্যাকসিন কি ধরনের ভ্যাকসিন? লাইভ ভ্যাকসিন। তো আমরা যাই পরের কথায়। দেখেন পরে আমরা অনেকগুলো প্রশ্ন আপনাকে দিয়েছি প্র্যাকটিস করার জন্য, সেই প্রশ্নগুলো আমরা খুঁজে খুঁজে তৈরি করেছি আপনাদের জন্য। এরপরে আপনি চলে আসবেন আমাদের পেজ নাম্বার 268 নম্বর পেজ, হেলমিন্থিক ডিজিজ। হেলমিন্থ, পেজ নাম্বার 268, হেলমিন্থিক ডিজিজ। হেলমিন্থিক ডিজিজ দেখেন, হেলমিন্থগুলো 3 প্রকার, একটা হচ্ছে সিস্টোড, ট্রিমাটোড এবং নেমাটোড। সিস্টোড মানে হচ্ছে ফিতাকৃমি, দেখেন লেখা আছে টেপওয়ার্ম। ট্রিমাটোড মানে হচ্ছে চ্যাপ্টাকৃমি, আর নেমাটোড মানে হচ্ছে গোলকৃমি বা রাউন্ড ওয়ার্ম। ঠিক আছে, সিস্টোড, ট্রিমাটোড, নেমাটোডের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, একবার শুধু রিডিং দিবেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু আপনার জানার জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখেন ট্রিমাটোডে চলে আসি আমরা। সিস্টোড আর সিস্টোড সম্পর্কে সিলেবাসে নাই, সিস্টোড সম্পর্কে কোনো কোথাও নাই, সিলেবাস আমাদের ট্রিমাটোড থেকে দেওয়া আছে, আমরা ট্রিমাটোড থেকে এই জন্য আলোচনা করছি। ট্রিমাটোডের মধ্যে দেখেন, ট্রিমাটোডের মধ্যে দেখেন আমরা দেখি ইন্টেস্টাইনে কে কে থাকে, ফেসিওলেপসিস বাস্কি থাকে, লিভারে থাকে, ক্লোনোরকি সাইনেন্সিস, সে হেপাটোসেলুলার ক্যান্সার করে। এটা একটা ইম্পর্টেন্ট কথা, কোন কোন অর্গানিজম বা প্যারাসাইট ক্যান্সার করতে পারে? হেপাটোসেলুলার ক্যান্সার করতে পারে ক্লোনোরকি সাইনেন্সিস। লাংসে থাকে প্যারাগোনিমাস ওয়েস্টারমিনি কজেস হেমোপ্টাইসিস। তারপরে ব্লাডে থাকে সিস্টোসোমা হেমাটোবিয়াম। এর মধ্যে শুধুমাত্র সিস্টোসোমাটা সিলেবাসের মধ্যে আছে, আর কিছু নাই। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ব্লাডার ক্যান্সার করে কে? সিস্টোসোমা হেমাটোবিয়াম। সিস্টোসোমারা 3 ভাই বোন, হেমাটোবিয়াম, ম্যানসনি, জ্যাপোনিকাম। এরা পুকুরে বসবাস করে এবং মানুষ হচ্ছে তাদের ইন্টারমিডিয়েট হোস্ট, আর স্নেল হচ্ছে তাদের ডেফিনিটিভ হোস্ট। এরা ইয়ের মাধ্যমে মানে আপনার শামুকের মাধ্যমে ছড়ায়। এটা পুকুরে সাঁতার কাটতে থাকে, সেই পুকুরে যদি আপনি ঝাঁপ দেন, আপনি ঝাঁপ দিলে আপনার জন্য বলা হয় ঘাটে ডুব দিও না, স্নান করিও, ওরে মনে ভাই ডুব দিলে হারাইয়া যাবে জনমের কামাই। এই জন্য আপনি যদি ঝাঁপ দেন পুকুরের পানিতে, ঝাঁপ দিব আমি পুকুরের পানিতে, সে ঝাঁপ দিবে আপনার শানিতে, শানিতে মানে রক্তে, আপনার স্কিনকে পায়ার্স করে সে ঢুকে যায়, সে আপনার স্কিনের কাছাকাছি এসে সে কবি নজরুলের সেই গান গাইতে থাকে, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণের লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ছিদ্র করে ঢুকে যায় স্কিনকে, সে আপনার ক্যাপিলারির মধ্যে সাঁতার কেটে কেটে ইউরিনারি ব্লাডারে চলে আসে। ইউরিনারি ব্লাডারের এপিথেলিয়ামের নাম কি? ট্রানজিশনাল এপিথেলিয়াম। তার লেয়ার কয়টা? 4 থেকে 6টা লেয়ার থাকে। সেই লেয়ারগুলোকে ভেদ করে সে যখন লেয়ারগুলোকে ভেঙে চুরে সে যখন সাবকুটেনিয়াস ভেসেলকে রাপচার করে, ওই ভেসেলটা ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে বেরিয়ে আসে ব্লাড,
এটাকে বলা হয় মেল মেনস্ট্রুয়েশন। কি বলে? মেল মেনস্ট্রুয়েশন। আরেকটা নাম হচ্ছে বিলহার্জিয়াসিস। আরেকটা নাম কি? বিলহার্জিয়াসিস। এটা পরবর্তীতে ব্লাডার ক্যান্সারে কনভার্ট হয়। ঠিক আছে, এখন আমরা যাবো নেমাটোড সম্পর্কে জানতে। নেমাটোডের মধ্যে দেখেন অনেকগুলো নাম আছে। আনসেগমেন্টেড ওয়ার্ম, এলিমেন্টারি ক্যানেলে থাকে, বডি ক্যাভিটিটা কমপ্লিট বডি ক্যাভিটি, এরা মেল ফিমেল আলাদা। কে ওভিপ্যারাস, মানে ডিম দেয় কে ওভো ভিভিপ্যারাস, কার ডিম বাইরে বের করে, আর ভিভিপ্যারাস মানে আপনার কে আপনার এই ওভিপ্যারাস, ওভো ভিভিপ্যারাস আর ভিভিপ্যারাস কে আপনার সরাসরি জেনারেশন তৈরি করে। তো এই যে আমাদের 269 নম্বর পেজে অ্যাঙ্কালোস্টোমা ডিউডেনালি এটা সিলেবাসে আছে। এর একটা নাম হচ্ছে হুকওয়ার্ম। পরীক্ষায় এসবিএ তে আসতে পারে সিঙ্গেল বেস্টে, যেহেতু বিসিএস এর প্রশ্নগুলো সবগুলো সিঙ্গেল বেস্ট, এটা আসতে পারে। এখান থেকে আসলে একটাই আসতে পারে, যাই আসুক না কেন, যে মোস্ট কমন কজ অফ আয়রন ডেফিসিয়েন্সি ইন বাংলাদেশ। আপনারা ছোটবেলায় ফিজিওলজিতে পড়ছেন হুকওয়ার্ম ইনফেস্টেশন, এই সেই হুকওয়ার্ম অ্যাঙ্কালোস্টোমা ডিউডেনালি। এটা আমাদের বডির ব্লাড মিল গ্রহণ করে 3 থেকে 4 বছর আমাদের ইন্টেস্টাইনে থাকে। তার নাম ডিউডেনামে থাকে মূলত, এই জন্য তার নাম অ্যাঙ্কালোস্টোমা ডিউডেনালি। অ্যাঙ্কালোস্টোমিয়াসিস করে এবং এটা আমাদের অ্যাঙ্কালোস্টোমিয়াসিস করে, এটা আমাদের ব্লাড মিল গ্রহণ করে, ব্লাড খায়, খেয়ে আমাদের বডিতে অ্যানিমিয়া ডেভেলপ করে এবং পুষ্টিকর খাবার গ্রহণ করার কারণে এর সাইজটা বড় হয়ে যেতে পারে। এই জন্য একে বলা হয় ডাইমরফিক অ্যানিমিয়া। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়াও হয়, আর হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াও তার হয়, একে বলা ডাইমরফিক অ্যানিমিয়া। আমরা যাই পরের কথায়, পেজ নাম্বার 270 দেখেন সুন্দর একটা কথা আছে, এন্টারোবিয়াস ভার্মিকুলারিস। এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, তাইলে আপনার অ্যাঙ্কালোস্টোমা ডিউডেনালি একটা ওয়ার্ম 0.2 ml ব্লাড খেতে পারে। ঠিক আছে, আর লস অফ হিমোগ্লোবিন ফর 12 ওয়ার্ম, দুইটা ওয়ার্ম যদি আমাদের ইন্টেস্টাইনে বাস করে তাহলে 1% হিমোগ্লোবিন সে নষ্ট করে দেয়। এন্টারোবিয়াস ভার্মিকুলারিসকে বলা হয় গুড়াকৃমি, থ্রেড ওয়ার্ম অর পিন ওয়ার্ম। গুড়াকৃমি ভার্মিকুলারিস নামের মধ্যে তার অবস্থান আছে, সে থাকে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের মধ্যে, সে থাকে সিকাম এবং অ্যাপেন্ডিক্সের মধ্যে সে থাকে, সে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস করতে পারে। দেখেন এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এসকারিস লাম্ব্রিকয়েডিস এন্ড ট্রাইচেরিস ট্রাইচেরিয়া, এই 3টা অর্গানিজম করতে পারে। আমরা মনে রাখার জন্য তার পাশে লেখা রাখেন TEA, মনে রাখার জন্য লেখেন TEA, টি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস কারা করে? TEA, এই টি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস করে। এর মধ্যে এন্টারোবিয়াস ভার্মিকুলারিসটা মোস্ট কমন। ঠিক আছে, আমরা যাই এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এই পাশে লেখা রাখেন পেরি অ্যানাল ইজ করতে পারে, সে অটো ইনফেকশনও করতে পারে। দেখেন লেখা আছে সে অটো ইনফেকশন করতে পারে এবং পেরি অ্যানাল ইজ করতে পারে। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, রেগুলার কৃমি যেটা আমাদের চোখে পড়ে তার নাম হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। এই অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, তো অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস হচ্ছে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে সবচেয়ে বড় প্যারাসাইট। অর্গানিজমের মধ্যে সবচেয়ে বড় আমাদের শরীরের মধ্যে অর্গানিজম হিসেবে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস আমাদের বডিতে অ্যাটাক করে। 4 নম্বর লাইনটা একটু দেখেন, এর ইনফেক্টিং এজেন্টের নাম কি? এমব্রায়োনেটেড এগ। ইনফেক্টিং এজেন্টের নাম কি? এমব্রায়োনেটেড এগ। তারপরে দেখেন 6 নম্বর লাইন, সে লাংসে যেতে পারে, সে লাংসে যেতে পারে এবং সে অ্যাসকারিস নিউমোনিয়া করতে পারে। লাংসে গিয়ে সে কি করে? অ্যাসকারিস নিউমোনিয়া করতে পারে। সবার লাস্ট লাইনটা দেখেন, তাকে স্পুটামে পাওয়া যেতে পারে এবং তাকে ইউরিন এক্সামিনেশন করে পাওয়া যেতে পারে। এই 6টা লাইন আপনি পড়বেন, আর কিছু লাগবে না। সবচেয়ে বড় ইনফেক্টিং এজেন্টের নাম, সে লাংসে যেতে পারে, অ্যাসকারিস নিউমোনিয়া করতে পারে এবং স্পুটাম ইউরিন টেস্ট করে ডায়াগনোস করে। আর কিছু প্রয়োজন নাই। চলে আসেন পেজ নাম্বার 271, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে ব্যাকটেরিয়াল কজগুলো কি কি? ইনফিনিটি স্টার, সিফিলিস, ট্রিপোনেমা পেলিডাম যেটা গনোরিয়া, শ্যানক্রয়েট, হেমোফাইলাস ডুক্রি, লিম্ফোগ্রানুলার ভ্যানারাম, গ্রানুলোমা ইনগুইনালি, নন গনোকোকাল ইউথ্রাইটিস। এই 6টা অর্গানিজম। ভাইরাল কজগুলো দেখেন 4টা আছে, এইডস, জেনিটাল হারপিস, জেনিটাল ওয়ার্ট, তারপরে মোলাস্কাম কন্টাজিওসাম। ফাঙ্গাসের মধ্যে ক্যান্ডিডিয়া করতে পারে, প্রোটোজোয়া, ট্রাইকোমোনাস ভ্যাজানালিস, জিআরডিয়া করতে পারে, এমবিবিএসএস করতে। জিআরডিয়া মূলত আপনার করে পেরিয়ানাল রিজিয়নে, ওখান থেকে জেনিটালিয়া পর্যন্ত আসতে পারে। আর কিছু একটোপ্যারাসাইট আছে, স্ক্যাবিস, জেনিটাল স্ক্যাবিস, একটোপ্যারাসাইট, কেউ কেউ এটাকে ফাঙ্গাস বলে, কেউ একে প্যারাসাইট বলে। তারপরে পিউবিক লাইস, থাইসাস পিউবিস। ঠিক আছে, এখন দেখেন জাস্ট নামগুলো পড়বেন। প্রেজেন্টিং প্রবলেম, যদি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন পুরুষদের হয় তাহলে কি কি কমপ্লেন নিয়ে আসে? ইউরেথ্রাল ডিসচার্জ। ইউরেথ্রাল ডিসচার্জ নিয়ে আসলে আপনার 1 নম্বর ডিডি কি? গনোরিয়া। 1 নম্বর ডিডি কি? গনোরিয়া। জেনিটাল ইজ অর র্যাশ, এটা নিয়ে আসলে কি ডিডি? ফাঙ্গাল ইনফেকশন। জেনিটাল আলসারেশন,
ভাইরাল ইনফেকশন স্পেশালি হারপিস, জেনিটাল লাম্প, সিফিলিস, প্রোক্টাইটিস, এটা ব্যাকটেরিয়া হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে। প্রেজেন্টিং প্রবলেমস অফ এসটিআই ইন উইমেন, মহিলারা কিভাবে ভ্যাজানাল ডিসচার্জ নিয়ে আসে, লোয়ার অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে, জেনিটাল আলসারেশনের ভাইরাল কজ, জেনিটাল লাম্প একই রকম, ক্রনিক ভালভাল পেন আর ইচ নিয়ে আসতে পারে। ইউরেথ্রাল ডিসচার্জ এই কজগুলো কি কি? ইউরেথ্রা থেকে ডিসচার্জ হয় তার কজ, 1 নম্বর কজ গনোরিয়া, 2 নম্বর কজ গনোরিয়া, 3 নম্বর কজ গনোরিয়া, 4 নম্বর কজ নন গনোকোকাল ইউরেথাইটিস। সের মধ্যে ক্লামাইডিয়া আসবে, ভাইরাস আসবে, হারপিস আসবে, মাইক্রোপ্লাজমা, ওই ইউরিয়া প্লাজমাটা মাইক্রোপ্লাজমারই পার্ট। লাস্টের কথাটা হচ্ছে ইউরিয়া প্লাজমাটা মাইক্রোপ্লাজমারই পার্ট, সে ইউরিয়া প্লাজমা এক ধরনের মাইক্রোপ্লাজমা। এরপরে আসেন জেনিটাল ইজ যদি হয় তাহলে প্রথম ডিডি কি আমরা বলেছিলাম ফাঙ্গাল ইনফেকশন, তারপরে ফাঙ্গাল ইনফেকশনের পর তারপরে দেখেন অ্যানারোবিক অর্গানিজম হতে পারে, বেলানাইটিস হতে পারে, ক্র্যাবস স্লাইস হতে পারে, ওই যেগুলো আমরা বলেছি সার্সিনেট বেলানাইটিস হতে পারে। জেনিটাল আলসারের কজ, মোস্ট কমন কজ জেনিটাল হারপিস বা হারপিস সিমপ্লেক্স টাইপ 2। জেনিটাল আলসারের পাশে লেখেন মোস্ট কমন কজ জেনিটাল হারপিস। দ্বিতীয় কমন কজ কি? সিফিলিস, এই প্রাইমারি সিফিলিস। 3 নম্বর কজ বেরিসেরা জোস্টার বলছে, 3 নম্বর কজ হচ্ছে শ্যাঙ্ক্রয়েড। আসলে 3 নম্বর কজ হচ্ছে শ্যাঙ্ক্রয়েড। তাহলে জেনিটাল হারপিস হচ্ছে মোস্ট কমন কজ অফ জেনিটাল আলসার। ঠিক আছে। জেনিটাল এটাই পরীক্ষায় আসতে পারে ইম্পর্টেন্ট, মোস্ট কমন কজ অফ জেনিটাল আলসার। একটা পেশেন্ট আপনার কাছে আসছে জেনিটাল আলসার নিয়ে, আপনার চিন্তা কি? হারপিস, হারপিস চিন্তা। তাহলে কি কি ক্রিম দিবেন? জেনিটাল রিজনে আলসার হলে হারপিসের ট্রিটমেন্ট আমরা তো অ্যাসাইক্লোভির দিয়ে থাকি সাধারণত, অ্যাসাইক্লোভির দিলেই হতে পারে। তারপরে দেখেন 8, 9, 10 এই তিনটা দেখেন নন ইনফেকশাস কজ। 8 নম্বর স্টিভেন জনসন সিনড্রোম, বেহেসের ডিজিজ আর ফিক্সড ড্রাগ রিঅ্যাকশন। পরীক্ষায় বললো একটা পেশেন্টের ওরাল আলসার, জেনিটাল আলসার এবং আর্থ্রাইটিস, এর কি বলে সিনারিওতে আপনার ডায়াগনোসিস কি? বেহেসের ডিজিজ। বেহেসের ডিজিজ এটা কি? HLA-B5 ডিজিজ। আর কিছু লাগবে না, 3টা জিনিস জানবেন। তার ক্লিনিক্যাল ফিচার ওরাল আলসার, জেনিটাল আলসার, আর্থ্রাইটিস। ডায়াগনোসিস বেহেসের ডিজিজ, বেহেসের ডিজিজের HLA-B5 ডিজিজ। ঠিক আছে, আর কিছু জানার প্রয়োজন নেই। ভেজানাল ডিসচার্জ নিয়ে আসলে আপনার ডিডি কে চিন্তা কি? ট্রাইকোমোনাস, ক্যানিডিয়া, ব্যাকটেরিয়াল ভেজানোসিস, গনোরিয়া, ক্লামাইডিয়া। এই তো। এখন আসি আমরা সিফিলিস সম্পর্কে তথ্য নিব। সিফিলিস সম্পর্কে একটা সুন্দর একটা ধারণা নিব। সিফিলিস কিভাবে ছড়ায় এটা আপনার মুখস্থ করার কিচ্ছু নাই, কারণ সবগুলো কথা আপনার চেনা, সবগুলো শব্দ আপনার বহুবার করে জানা। সেক্সুয়াল ট্রান্সমিশন কিসিং এর মাধ্যমে যেতে পারে, ব্লাড ট্রান্সমিশন পারকুটেনিয়াস ইনজুরির মধ্যে যেতে পারে, ট্রান্সপ্লাসেন্টাল যেতে পারে। এই সিফিলিসের পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। প্রাইমারি হলে হার্ট পেইনলেস শ্যাঙ্কার ফর্মেশন হয়। প্রাইমারি সিফিলিসে কি হয়? শ্যাঙ্কার ফর্মেশন হয়। প্রাইমারি সিফিলিসে কি হয়? শ্যাঙ্কার ফর্মেশন। এটা প্রাইমারি সিফিলিস। আর একটা টার্ম আছে শ্যাঙ্ক্রয়েড। শ্যাঙ্কার কিন্তু পেইনলেস, এটা পেইনফুল। শ্যাঙ্ক্রয়েড রোগীর এত পেইন হয়, রোগী ডুকরে ডুকরে কাঁদে সেই পেইনে। এই জন্য একে বলা হয় হেমোফাইলাস ডুকরি। এই হেমোফাইলাস ডুকরি হয় শ্যাঙ্ক্রয়েড, এই নামের শেষে ডি আছে দেখেন, এবং এটা এত পেইন হয় রোগী ডুকরে ডুকরে কাঁদে, এই জন্য তার নাম হচ্ছে হেমোফাইলাস ডুকরি। আর শ্যাঙ্কার হচ্ছে প্রাইমারি সিফিলিস এবং এটা পেইনলেস। এটা হচ্ছে তাদের মধ্যে বেসিক পার্থক্য। পার্থক্য আকারে আমরা এই শীটের শেষে দিয়েছি 274 নম্বর পেজে, আপনার পার্থক্যটা দেখে নেবেন একবার, জাস্ট রিডিং দিলেই হবে, মূল কথাটা এটাই। তারপরে সেকেন্ডারি সিফিলিস। সেকেন্ডারি সিফিলিস পেশেন্টে কি হবে? ফিভার হবে, মেলেজ হবে, কনস্টিটিউশনাল সিমটম যাকে বলে। তারপরে পেশেন্টের কন্ডোলোমেটার লেটা, এই কথাটা আন্ডারলাইন করতে হবে। কন্ডোলোমেটার লেটা, দেখেন কন্ডোলোমেটার লেটা, শেষ কথাটা কন্ডোলোমেটার লেটা, এই কথাটা আপনার আনসার করতে হবে, মনে রাখতে হবে। এবং স্নেল ট্রেক আলসার করতে পারে, এই কথাটা আন্ডারলাইন করতে হবে। তাহলে জেনারেল সিমটম থাকতে পারে ফিভার, আর্থ্রালজিয়া, মেলেজ, সরচর থাকতে পারে। তারপরে ম্যাকুলোপেপুলার র্যাশ থাকতে পারে, কন্ডোলোমেটার লেটা থাকতে পারে, এবং পেশেন্টের স্নেল ট্রেক আলসার, এই যে স্নেল ট্রেক আলসার কথাটা ইম্পর্টেন্ট, স্নেল ট্রেক আলসার কথাটা ইম্পর্টেন্ট। টার্সিয়ারি সিফিলিস গামা ফর্মেশন হবে, এওরটাইটিস, এওরটিক অ্যানিউরিজম হতে পারে, এবং এই এওরটাইটিসটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন।
এই অ্যাওর্টাইটিসটা হচ্ছে লাইফ থ্রেটনিং কন্ডিশন, ঠিক আছে। অ্যাওর্টাইটিস হয়ে পেশেন্ট মারা যেতে পারে, এবং এই পেশেন্ট অ্যাওর্টিক ডিভিশন হয়ে যেতে পারে, অ্যাওর্টিক ডিভিশন হয়ে গিয়ে পেশেন্ট মারা যেতে পারে। মানে এত বেশি বিপি ডেভেলপ করে, হাই ডেভেলপ করে পেশেন্টকে রিসাসিটেট করার টাইম পাওয়া যায় না, অ্যাওর্টাইটিস হয়ে অ্যাওর্টিক ডিভিশনের পেশেন্ট যদি খারাপ হয়ে যায়, সেই বিপি কন্ট্রোল করার জন্য ড্রাগের নাম কি? সেই ইন্ট্রাভেনাস লেবেটালল, আইবি লেবেটালল হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট চয়েস। না পাওয়া গেলে সোডিয়াম নাইট্রোক্সাইড দেওয়া হয়। আচ্ছা, নিউরোসিফিলিস ডেভেলপ করতে পারে, মেনিঙ্গোভাস্কুলার ডিজিজ হইতে পারে, টেবিস ডরসালিস হইতে পারে। টেবিস ডরসালিস নিউরোসিফিলিসের পাশে লিখে রাখেন, টেবোপেরিসিস বা টেবিস ডরসালিস, ঠিক আছে। কনজেনিটাল সিফিলিস, যদি বাচ্চার মা যদি সিফিলিসে আক্রান্ত হয় তখন এই কনজেনিটাল সিফিলিস হইতে পারে। কনজেনিটাল সিফিলিসে মিসক্যারেজ, স্টিল বার্থ, প্রিমেচিউর ডেলিভারি হইতে পারে। আর্লি কনজেনিটাল সিফিলিস হয়ে বাচ্চার আপনার হেপাটোস্প্লেনোমেগালি, বুলাস র্যাশ, তারপরে নিউমোনিয়া টাইপের ফিচার ডেভেলপ করতে পারে। লেটেন্ট ইনফেকশন হয়ে যেতে পারে। কনজেনিটাল সিফিলিসের স্টিগমাটা, হাচিসন্স টিথ, বাচ্চার এইরকম স্টিগমাটা ডেভেলপ করতে পারে কনজেনিটাল সিফিলিস। জাস্ট একবার রিডিং দিলেই হবে। কনজেনিটাল সিফিলিসের স্টিগমাটা দেখেন, আমরা পরের স্লাইডে লিখেছি আপনার জন্য। স্টিগমাটা দেখেন, হাচিসন্স টিথ, হাই আর্স প্যালেট, মেক্সিলারি হাইপোপ্লাসিয়া, স্যাডেল নোজ, করোইডাইটিস, ইন্টারস্টিশিয়াল ক্যারাটাইটিস আর পেরিওস্টাইটিস। ইনভেস্টিগেশন, ডিরেক্ট টেস্ট আর একটা সেরোলজিক্যাল টেস্ট। ডিরেক্ট টেস্টের মধ্যে ডিরেক্ট আমরা টিপিএইচএ, টিপিপিএ এই টেস্টগুলো করতে পারি, ডিরেক্ট টেস্ট। আর এই যে স্পেসিফিক আর নন স্পেসিফিক, এর মধ্যে ভিডিআরএল এবং আরপিআর এই দুটোকে বলা হয় নন স্পেসিফিক টেস্ট, বাকিগুলোকে বলা হয় স্পেসিফিক টেস্ট। এই দেখেন, ট্রেপোনোমার অ্যান্টিজেন টেস্ট, এফটিএবিএস, টিপিপিএ, টিপিএইচএ, ওদের যতবার প্রশ্ন আসছে সবসময় এই স্পেসিফিক এবং নন স্পেসিফিক টেস্ট আসছে, এই থেকেই প্রশ্ন আসছে। টিপিপিএ বিসিএস এর রিটেনে বলেন, বিসিএস এর আপনার অন্য যে কোনো ভাবে বলেন, সবসময় এই স্পেসিফিক আর নন স্পেসিফিক টেস্ট থেকে প্রশ্ন আসছে। স্পেসিফিক টেস্ট অনেকগুলো, টিপিপিএ, টিপিএইচএ, এফটিএবিএস, আর নন স্পেসিফিক দুইটা, ভিডিআরএল, আরপিআর। ভিডিআরএল, আরপিআর এখনকার ল্যাবরেটরি গুলাতে আরপিআর টেস্ট করে, ভিডিআরএল করে না। ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরিতে গেলে নাম লিখে দিলেও আরপিআর টেস্ট করে পাঠায়, র্যাপিড প্লাজমা রিয়াজিন টেস্ট, র্যাপিড প্লাজমা রিয়াজিন টেস্ট। এরপরে দেখেন এই ইয়ে দিয়েছে, টিপিএইচ এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিয়েছে, আর ভিডিআরএল অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিয়েছে। দেখেন এটা খুব ইজি, ভিডিআরএল সেরাম থেকে করা হয়, টাকা পয়সা লাগে না, ইনএক্সপেন্সিভ। ভিডিআরএল আরপিআর একই জিনিস, একই রকম। এখন আসেন ট্রিটমেন্টে, ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা কথা। ম্যানেজমেন্টের মধ্যে প্রাইমারি সিফিলিস হলে আমরা ম্যানেজমেন্ট করব পেনিসিলিন দ্বারা, বেনজাথিন পেনিসিলিন সিঙ্গেল ডোজ। সেকেন্ডারি সিফিলিস হলে 2টা ডোজ, টারশিয়ারি হলে 3টা ডোজ। তাহলে ট্রিটমেন্ট কি, ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে বেনজাথিন পেনিসিলিন আর প্রোকিন পেনিসিলিন। প্রাইমারি সিফিলিসে সিঙ্গেল ডোজ, সেকেন্ডারি সিফিলিসে ডাবল ডোজ, আর টারশিয়ারি সিফিলিসে 3টা ডোজ। প্রতিটা ডোজ 1 সপ্তাহ অন্তর অন্তর। তাহলে ম্যানেজমেন্ট প্রাইমারি হলে সিঙ্গেল ডোজ বেনজাথিন পেনিসিলিন, সেকেন্ডারি হলে ডাবল ডোজ বেনজাথিন পেনিসিলিন, টারশিয়ারি হলে ট্রিপল ডোজ বেনজাথিন পেনিসিলিন। প্রত্যেকটা দিব 1 উইক অ্যাপার্টে, 1 উইক অ্যাপার্ট, 1 সপ্তাহ অন্তর অন্তর দিব, ঠিক আছে। এটা দেওয়ার পর, ট্রিটমেন্ট দেওয়ার পর রিঅ্যাকশন, ট্রিটমেন্টের রিঅ্যাকশন, এই কথাটা একটু লিখে নেন। তো বলে জেরিশ হারজিমার রিঅ্যাকশন। ট্রিটমেন্ট দেওয়ার পর রিঅ্যাকশনের নাম কি? জেরিশ হারজিমার রিঅ্যাকশন, XARISCH, জেরিশ হারজিমার, HER
এক্স এক হার্জিমার। ট্রিটমেন্ট দেওয়ার পর কি হয়? জেরিস্ট হার্জিমার রিয়েকশন। এটা কি জিনিস? জেরিস্ট হার্জিমার রিয়েকশনটা হচ্ছে ট্রিটমেন্ট দেওয়ার পর রোগীর এই অর্গানিজমগুলো মারা যাওয়া শুরু হয়। মারা গেলে এই অর্গানিজমের সেল ওয়ালটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার অ্যান্টিটক্সিনের মতো কাজ করে, ফলে শরীরে ফ্লু লাইক সিনড্রোম ডেভেলপ করে 24 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। প্যারাসিটামল দিলেও রেসপন্স করে, কিছু না দিলেও 24 ঘন্টা পরে এটা কমে যায়। একে বলে জেরিস্ট হার্জিমার রিয়েকশন। ঠিক আছে, এরপর আপনি চলে আসেন গনোরিয়াতে। আমাদের এই ইনফেকশন ডিজিজ এই মেডিসিন লেকচারের লাস্ট টপিক এই গনোরিয়া। গনোরিয়ার অর্গানিজমের নাম হচ্ছে নাইজেরিয়া গনোরি। একটা গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাস, দুইজন একসাথে থাকে। গনোরিয়ার একটা ভাই আছে, তার নাম নাইজেরিয়া মেনিনজাইটিস। গনোরিয়ার একটা ভাই আছে, তার নাম হচ্ছে নাইজেরিয়া মেনিনজাইটিস। এই নাইজেরিয়া মেনিনজাইটিস কিন্তু ক্যাপসুলেটেড, বাট গনোরিয়া ক্যাপসুলেটেড নয়। গনোরিয়া ক্যাপসুলেটেড নয়। ঠিক আছে, গনোরিয়া দেখেন তার ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 10 দিন, তবে ফিমেলে 14 দিন পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, ফিমেলে 14 দিন পর্যন্ত হইতে পারে। এই পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার। পুরুষে কি হয় দেখেন, ইউরোথাইটিস হইতে পারে, তারপরে মিউকোপুরুলেন ইউরোথাইল ডিসচার্জ হইতে পারে। মূলত ইউরোথাইল ডিসচার্জ নিয়ে পেশেন্টটা আসে, ইউরোথাইটিস এবং ইউরোথাইল ডিসচার্জ নিয়ে রোগীটা আসে। তারপরে উমেনে কি হয়, ইউরেথ্রা, প্যারাইউরেথ্রাল গ্ল্যান্ড, ডাক্ট এবং বার্থোডিন গ্ল্যান্ডে, তারপরে আপনার এই জায়গাগুলোতে ইনফ্লামেশন হয়। ইউরেথ্রাল ডিসচার্জ ফিমেলেরও প্রেজেন্টেশন। অ্যাবাউট 80% অফ উইমেন আর অ্যাসিমটোমেটিক ইন ক্যারিয়ার। ফিমেলরা হচ্ছে অ্যাসিমটোমেটিক এবং ক্যারিয়ার মোর দেন 80%। গনোককাল কনজাংটিভাইটিস নিয়ে বাচ্চারা প্রেজেন্ট করতে পারে, একে বলে অপথ্যালমিয়া নিউনেটোরাম। অপথ্যালমিয়া নিউনেটোরাম বাচ্চাদের হইতে পারে মায়ের বার্থ ক্যানেল থেকে পায়, তার নাম হচ্ছে অপথ্যালমিয়া নিউনেটোরাম। ঠিক আছে, এই রোগীর ডিসেমিনেটেড গনোককাল ইনফেকশন হতে পারে। এই ডিসেমিনেটেড গনোককাল ইনফেকশনে দেখেন কি কি হয়, এটা রেয়ার এবং পেশেন্ট এন্ডোকার্ডাইটিস আর্থ্রাইটিস নিয়ে আসতে পারে। ডিসেমিনেটেড গনোককাল আর্থ্রাইটিস বা ডিজিআই, এটা আর্থ্রাইটিস নিয়ে আসতে পারে, এন্ডোকার্ডাইটিস নিয়ে আসতে পারে এবং লাইফ থ্রেটানিং কন্ডিশন। গনোককাল আর্থ্রাইটিস এটা ফরেন কান্ট্রিতে কেমন, বাংলাদেশে অত বেশি কমন নয়। ইনভেস্টিগেশন কি? ইনভেস্টিগেশন আমরা গ্রাম স্টেন করবো। গ্রাম স্টেন করে কি পাবো? গ্রাম স্টেন করে গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই পাবো। গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই কালচার করা হয় কোন মিডিয়াতে? থায়ার মার্টিন মিডিয়াতে। থায়ার মার্টিন মিডিয়া, টিএম মিডিয়া, থায়ার মার্টিন মিডিয়া, NAAT, এটা একটা মিডিয়া। কমপ্লিকেশন কি? প্রোস্টেটাইটিস হয়, এপিডিডাইম অর্কাইটিস হতে পারে, বার্থোডিন গ্ল্যান্ডে অ্যাবসেস হতে পারে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে, ওই যে ডিসেমিনেটেড গনোককাল ইনফেকশন হতে পারে। ডিসেমিনেটেড গনোককাল ইনফেকশনের মূলত দুইটা ফিচার, একটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আর একটা হচ্ছে আর্থ্রাইটিস। ঠিক আছে, এরপরে দেখেন আমরা এত কিছু করার পর ডায়াগনোসিস করলাম রোগীটাকে। ডায়াগনোসিস করার পর ট্রিটমেন্ট অপশন দেখেন, প্রচুর ট্রিটমেন্ট অপশন, প্রচুর ট্রিটমেন্ট। দেখেন পেশেন্টের আনকমপ্লিকেটেড হইলে তাকে সেফিক্সিম একটা দিলে ঠিক হয়ে যাবে রোগী, অথবা সিপ্রোসিন দিলে ঠিক হয়ে যাবে। অফ্লক্সাসিন, অ্যামোক্সাসিলিন, সেফট্রাক্সন, স্পেকট্রোমাইসিন একবার সিঙ্গেল ডোজ দিলে ঠিক হয়ে যাবে। প্রেগন্যান্সি এবং ব্রেস্ট ফিডিং এর জন্য সেফ কারা কারা? সেফিক্সিম মানে 3rd জেনারেশন সেফালোস্পোরিন, অ্যামোক্সাসিলিন, স্পেকট্রোমাইসিন। এই রোগীকে আপনি ট্রিটমেন্ট দিলেন, রোগীর ডায়াগনোসিস করলেন গনোরিয়া, রোগী এসে হিস্ট্রি দিল পার ইউরেথ্রাল ডিসচার্জ। আপনি চিন্তা করলেন গনোরিয়া, চিন্তা করলে আপনি ট্রিটমেন্ট দিলেন সেফিক্সিম সিঙ্গেল ডোজ। দেওয়ার পরে রোগীকে আপনি বললেন আপনি যেখান থেকে ওষুধটা নিয়ে আসছেন সেখানে আর যায়েন না, ওই জায়গায় আপনি যায়েন না, ওইখানে যে ওনাকে তুমি বলো না কথা ওই যুবতীর শোনে। এই রোগী এই ট্রিটমেন্ট করে ভালো হওয়ার পর প্রেসক্রিপশনটা পকেটে রেখে দিয়ে আবার ওইখানে যাবে, আবার ওই ওষুধটা নিয়ে আপনার কাছে আসবে। আপনার কাছে আসবে না, ওই ট্রিটমেন্ট দেখিয়ে সে বারবার ওষুধ খাবে, ওই ওষুধের দোকান থেকে ওষুধ কিনবে আর খাবে, আবার সুস্থ হবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে। তো এই রোগীকে ঠিক করার জন্য আপনাকে সমাজ সংস্কারক হওয়া লাগবে। চিকিৎসকরা হচ্ছে সবচেয়ে বড় সমাজ সংস্কারক। সমাজ সংস্কারক হওয়ার জন্য কি করা লাগবে? আপনি রোগীকে বলবেন আপনার যে ওষুধটা হয়েছে সে রোগীর এবং পেশেন্ট এবং তার অ্যাটেন্ডেন্ট যাই হোক না কেন, পেশেন্ট কখনোই আপনাকে প্রকৃত হিস্ট্রি দিবে না। পার ইউরেথ্রাল ডিসচার্জ মানেই তার এক্সপোজার হিস্ট্রি আছে, এটা মনে করে আপনি পেশেন্টটাকে বলবেন একটা সেফট্রাক্সন কিনে নিয়ে আসেন,
বিদেশি কোম্পানির আপনি লিখে দিবেন রোস অথবা নোভার্টিসের। কিনে নিয়ে আসার পর আপনি তাকে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলের মধ্যে শোয়ে একটা ডিপ ইন্টারমাসকুলার ইনজেকশন দিয়ে দিবেন। এরপরে সে আর কখনো ওইখানে যাবে না। যখনই ওইখানে যাওয়ার কথা মনে হবে তখনই তার এই গ্লুটিয়াস ম্যাক্সিমাসের ব্যথার কথা মনে হবে, ওইখানে সে যাবে না, কথা কবে না ওই রমণীর সাথে, এবং সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। সমাজের বিশৃঙ্খল পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য আপনি সমাজ সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। ইহকাল এবং পরকাল দুই জায়গাতে আপনি সম্মানিত হবেন এবং আপনি আমার অভিবাদন গ্রহণ করবেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে আমার এই অডিও ভিজুয়াল লেকচারটা মনোযোগ দিয়ে শোনার জন্য এবং পিনপত নীরবতা প্রদর্শন করে আমার কথাগুলো মনে গাঁথার জন্য। বিসিএস নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন যে সার্কুলার কবে হবে, পরীক্ষা আদৌ হবে কিনা, এইসব নিয়ে কথা বলে থাকেন। মন্ত্রিসভার একটা প্রজ্ঞাপন যেহেতু হয়েছে, অবশ্যই পরীক্ষা হবে, সেটা টুডে টুমোরো সার্কুলার হবেই। আরেকটা ব্যাপার অনেকে বলে থাকেন যে আমার তো বয়স শেষ হয়ে যাচ্ছে, আমি কি করবো। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি স্যার একটা কথা বলেছেন যে এই বছরে মার্চ পর্যন্ত 2020-এর মার্চ পর্যন্ত যাদের বয়স আছে, এরপরে করোনার কারণে তো পুরোপুরি সার্কুলার দেওয়া যায় নাই, এরপরে যখনই সার্কুলার দেওয়া হোক না কেন সেই বয়সের স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করা হবে মার্চ পর্যন্ত। আমরা আশাবাদী যে মার্চ মাস পর্যন্ত যাদের বয়স ছিল তারা এই পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন এবং আপনাদের সবার জন্য অশেষ শুভকামনা, ভালোবাসা থাকলো। আমাদের এখানকার আজকের সবগুলো টপিক ইম্পর্টেন্ট, বিশেষ করে ভাইরাল টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। আর পেরিফেরিতে আপনি ডায়রিয়াল ডিজিজ এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বেশি বেশি পাবেন, এগুলো পড়বেন। খুব অল্প কিছু টপিক আমরা বিশ্লেষণ করে করে পড়িয়েছি। মাইক্রোবায়োলজিতে আমি অনেক কিছু পড়াই, অনেক বলে থাকি, অনেক ধারণা দিয়ে থাকি। আমরা একটা জিনিস স্কিপ করেছি, দেখেন কোনো ফাঙ্গাস সম্পর্কে কোনো তথ্য রাখি নাই এবং ফাঙ্গাস সম্পর্কে কোনো তথ্য আমাদের পরীক্ষার সিলেবাসে নাই। শুধু ক্যান্ডিডা সম্পর্কে অল্প একটু পড়তে পারেন, ইমিউন কম্প্রোমাইজ পার্সনদের হতে পারে, আর বাকিগুলো আমাদের শীটের এবং বইয়ের সিকোয়েন্স অনুযায়ী আপনি পড়ে যাবেন এবং আপনার সব কভার করবে। এবং বইয়ের প্রতিটা চ্যাপ্টারের শেষে আমরা এমসিকিউ দিয়েছি, আপনি প্র্যাকটিস করবেন আপনার মেধা যাচাই করার জন্য। আর আমাদের তো এক্সাম বেচের সাথে আপনি যুক্ত আছেন বা পরীক্ষার সাথে আপনি যুক্ত আছেনই। সবাইকে ধন্যবাদ, ভালোবাসা এবং আগামী দিনে বাংলাদেশের একজন সচেতন প্রথম শ্রেণীর নাগরিক, এখানে চিকিৎসকরা সবাই প্রথম শ্রেণীর নাগরিক এবং আপনি ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার হিসেবে আপনাকে স্বাগতম। বিসিএস এর এই জবে আপনাকে স্বাগতম, সিভিল সার্ভিস আপনাকে স্বাগতম, বাংলাদেশের প্রতিটি হাসপাতালে জনগণের পাশে দাঁড়ানোর জন্য আপনাকে স্বাগতম। আপনার প্রতি অনেক অনেক শুভকামনা এবং অশেষ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।